সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস দর্পণ নিয়মিত সংলাপে। আপনারা জানেন সারা বিশ্ব জুড়ে কোভিড-19 মহামারীর কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে পর্যটন শিল্প। পর্যটন খাতের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য অনুযায়ী পর্যটকদের পছন্দ ও বেড়ানোর তালিকায় ১ নম্বরে আছে কক্সবাজার। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের পর্যটন শিল্প এবং কোভিড-19 কারণে দীর্ঘ ৫ মাস বন্ধ ছিল কক্সবাজার সমুদ্র সৈকত। এতে প্রায় লক্ষাধিক মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কোভিড-19 এর স্বাস্থ্যবিধি মেনে কক্সবাজার সমুদ্র সৈকত খুলে দেওয়া হলেও আগের মতো এত পর্যটকদের ভিড় এখন আর দেখা যাচ্ছে না। আজকে সংলাপের বিষয় কক্সবাজার পর্যটন শিল্পের উন্নয়ন কোন পথে। আমাদের অতিথি প্যানেলে আছেন মাননীয় সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আশিকুল্লাহ রফিক এমপি আমাদের সাথে সংযুক্ত হবেন। আমাদের সাথে আছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত ফুরকান আহমেদ। আমাদের সাথে আছেন বাংলাদেশ ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন এবং পদক্ষ বাংলাদেশের কক্সবাজারের সভাপতি জনাব তুফাইল আহমেদ। আমাদের সাথে আছেন পালস বাংলাদেশের প্রধান নির্বাহী জনাব সাইফুল ইসলাম চৌধুরী কলিম। আমাদের সাথে সংযুক্ত হবেন বাহরাইন বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি চেয়ারম্যান তাউদ্দিন সিকান্দার। আমাদের সাথে আছেন প্রবাস দর্পণ কক্সবাজার প্রতিনিধি কলিমুল্লাহ কলিম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংলাপের শুরুতে আমি একটু যাব আমাদের কক্সবাজার প্রতিনিধি কলিমুল্লাহ কলিম ভাইয়ের কাছে। আপনারা জানেন যে আমরা একটু জানতে চাই কক্সবাজারের বর্তমান অবস্থা কি। পর্যটন আমরা জানি কোভিড এর কারণে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হয়েছে পর্যটন শিল্প, এবং কক্সবাজার আমরা জানি যে খুলে দেওয়া হয়েছে, কিন্তু আগের মতো ভিড় নেই। কলিম ভাই একটু আনমিউট করে বলতে হবে, মানে সর্বশেষ অবস্থা বলেন কি অবস্থা রয়েছে। আমরা জানি এখন শীতকাল, এখনই কক্সবাজারের পর্যটকদের মুখ হয় যে প্রচুর পর্যটক ভিড় জমান, কিন্তু আগের তুলনায় অনেক কম আমরা জানি। আপনি একটু বর্তমান অবস্থা একটু বলেন প্লিজ। ধন্যবাদ সম্পাদক সাহেব, প্রবাস দর্পণ। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল ফুরকান আহমদকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের পালসের নির্বাহী কলিম ভাই এবং আমাদের টুয়াকের কক্সবাজারের সভাপতি, আমাদের সকলের প্রিয় তুফাইল ভাইকে। কক্সবাজার মার্চের 20 তারিখে লকডাউন করা হয়েছে, পরবর্তীতে আমরা দেখেছি আগস্টের 20 তারিখ সেটি আবার খুলে দেওয়া হয়েছে। এর মধ্যে আমরা কক্সবাজারের যে করোনাকালীন যে খারাপ অবস্থায় ছিলাম, আমাদের পর্যটন মালিক, ম্যানেজার এবং বিভিন্ন কর্মচারী খুবই ছিল। পরবর্তীতে সারা দেশে যখন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করলো যে সবাইকে তো আর বসে খাওয়াতে যাবে না, গরিব রাষ্ট্র, আমাদের জীবন জীবিকা ঠিক রেখে আমাদের সবকিছু আবার চালু করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই ঘোষণার সাথে সাথে আমরা খুবই আপ্লুত হয়েছি। পরবর্তীতে আগস্ট মাসে আমাদের হোটেল মোটেলজন খুলে দেওয়া হয়। খুলে দেওয়ার সাথে সাথে সারা দেশের অনেক মানুষ, প্রায় প্রচুর মানুষ কক্সবাজার পর্যন্ত এসেছিল, যেটি আমাদের ধারণার চেয়ে বেশি। বিশেষ করে নভেম্বরে আগস্টে খুলে দেওয়া হয়, সেপ্টেম্বরে কিছুটা ছিল, কিন্তু নভেম্বরে এসে বিশাল ঢেউ ছিল। পরবর্তীতে আবার করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পরে আমাদের আবার ডিসেম্বর থেকে টুরিস্টরা কিছু কমতে শুরু করেছে। এর মধ্যে দিয়ে কক্সবাজার পর্যটক আসার পাশাপাশি কক্সবাজারের দুটি এখন প্রধান সমস্যা, তার মধ্যে হচ্ছে আমাদের একটু রাস্তাঘাট কদমাক্ত হয়ে একটু ভাঙাচোরা, যার ফলে পর্যটকরা স্বস্তি বোধ করছে। পাশাপাশি আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত এখন বিভিন্ন সংস্থা এবং বাহিনীর দখলদারিত্ব চলছে। এটি বিশ্বের কোনো কেউ, আমরা অনেক পর্যটকের সাথে কথা বলছি, সেটিও তারা ভালোভাবে নিচ্ছে না এবং তারা মনে করছে যে পর্যটন এলাকা, বিশেষ করে আমাদের যে জাতীয় সম্পদ, পৃথিবীর সম্পদ কক্সবাজার সমুদ্র সৈকতকে দখলমুক্ত রাখতে হবে। পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঝাবনকে আমাদের অক্ষত রাখতে হবে এবং আমাদের সমুদ্র সৈকতকে দ্বিখণ্ডিত করার যে পরিকল্পিত চলছে সেটিও পর্যটকরা ভালোবাসে নিচ্ছে না। তবে সবচেয়ে আশার কথা হচ্ছে আমাদের কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাননীয় উনি কক্সবাজারে কিছু দৃশ্যমান পরিবর্তন করেছেন। তার মধ্যে কয়েকটি ভাস্কর্য কক্সবাজার, বিশেষ করে আমাদের শৈবাল রুট, সেখানে আপনি গেলে মনে হবে এটি বাংলাদেশের একটি অনন্য সুন্দর জায়গা। সেখানে নৌকার ভাস্কর্য, আমাদের রূপচাঁদা মাছের ভাস্কর্য, আমাদের মহান মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো সেটি দেখা যায় এবং মানুষ মনে করে এটি একটা পুরো জেলা আসছে। শহরের মাঝখানে রাস্তা দিয়ে ভাঙাচোরা হলেও এটি আমাদের মাননীয় ফুরকান সাহেবের নেতৃত্বে এটি ঠিক করার চেষ্টা হচ্ছে। আশা করি আমরা এটা দ্রুত শেষ হবে। তবে সবচেয়ে আশার যে দিক সেটি হচ্ছে শহরটা ছিল একসময় ঘিঞ্জি এবং কক্সবাজার শহর মানুষ মানে একটি ছিল, পর্যটন যা ছিল সেটি ছিল না। কিন্তু আমাদের উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান দায়িত্ব নিয়ে এবং নিজ দায়িত্বে উনি কক্সবাজার 3টি পুকুরকে
একেবারে নান্দনিক ভাবে সাজিয়েছেন। বিশেষ করে দুটি পুকুর অলরেডি এখন রেডি হয়ে গেছে, আরেকটি পুকুর পাবলিক ক্লাবে যেটি গিন্ডি ছিল, এবং পাশাপাশি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সরকারি প্রণোদনায় বিশেষ করে একটি সংস্থার মাধ্যমে সমস্ত রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ, জাসদ, তারপরে কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন, আমাদের ছাত্র ইউনিয়ন, তাদেরকে যে অফিস দিয়ে একটি নজির স্থাপন করলেন, সেটি বাংলাদেশে আর কোথাও দেখা যায় নাই। এবং রাজনৈতিক দলগুলোর যে দুর্বৃত্তায়ন, জায়গা দখল, অফিস দখলের জন্য বিভিন্ন কিছু দখল, সেটি একেবারেই বন্ধ হয়ে গেছে। এবং সেই জন্য কক্সবাজারে যে আশার দিক শান্তিপূর্ণ, সেটি হচ্ছে কি সবস্থানে ফুরকান আহমদ ঐতিহাসিক যে কাজটি করেন, সেটি সমস্ত রাজনৈতিক দলকে সরকারিভাবে তাদেরকে পুনর্বাসন করেছেন, যাতে করে আর কোনো জায়গা জমি দখল করতে না হয় রাজনৈতিক দলগুলোতে। সেটিও পর্যটন উন্নয়নের জন্য বিশেষ ভূমিকা পালন করবে। আমরা আজকে নাজমুন নাহার এক নারীকে সম্বোধন হয়েছে, তিনি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরেছেন এবং তিনি সেটি একটি কথা বলেছেন যে পর্যটক উন্নয়নের জন্য বিশেষ দুটি দিক, একটি হচ্ছে আইন শৃঙ্খলা অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে, আর সেকেন্ড হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। তো পরিষ্কার পরিচ্ছন্নতা কক্সবাজার করার জন্য আমাদের উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে শুরু হয়েছে। আরেকটি আশার দিক পর্যটকদের জন্য, সারা কক্সবাজারের মানুষের জন্য হচ্ছে কি আমাদের যে সংসদীয় কমিটি, সেটি কক্সবাজার সমুদ্র সৈকতের দায়িত্ব আমাদের উন্নয়ন কর্তৃপক্ষের কাছে ছেড়ে দেওয়ার জন্য সুপারিশ করেছেন। আমরা ইতিমধ্যে উন্নয়ন কর্তৃপক্ষ ঝুপড়ি উচ্ছেদের জন্য অনেক আন্দোলন করছে, শহরটা পুরা সমুদ্র সৈকতের ঝুপড়িতে পরিণত হয়ে গেছে। আমরা ওনার অনেক সহযোগিতা পেয়েছি। ইতিমধ্যে সমুদ্র সৈকতে ঢোকার সময় শুটকির গন্ধে মানুষ ঢুকতেই পারত না, সেই ঝুপড়িগুলো উনি সাহসের সাথে উচ্ছেদ করেছেন। এখন বলতে গেলে ওনার যে সাহসী পদক্ষেপের কারণে কক্সবাজার পর্যটন শিল্প উন্নয়ন ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। তবে একটি মাত্র সমস্যা, সেটা হচ্ছে দখলদারিত্ব। বিশেষ করে যারা দখলদারিত্বকে নিয়ন্ত্রণ করছে, তারাই দখলে নেমেছে এবং জ্যানতেন ভাবে, বিশেষ করে আমাদের উন্নয়ন কর্তৃপক্ষ অনুমতি ছাড়া, পরিবেশ অধিদপ্তর অনুমতি ছাড়া, জেলা প্রশাসন অনুমতি ছাড়া, এমনকি স্থানীয় জনগণের কোনো প্রকার মতামত না নিয়ে তারা যে দখলদারিত্ব করছে, আমাদের ঝাবন, অনেকগুলা ঝাবনকে তারা জ্বালিয়ে দিয়েছেন এবং সাগরে একেবারে 300 মিটারের ভিতরে, 100 মিটারের ভিতরে হোটেল করেছেন, সাগরটি দ্বিখণ্ডিত করছেন, ঝাবন দখল করে নিচ্ছেন। এবং সবচেয়ে যেটি মারাত্মক, সেটি হচ্ছে কি কক্সবাজারের শহরের ভিতরে একটি সামরিক একটি বাহিনীর যে ঘাঁটি, বিমান ঘাঁটি করার চেষ্টা করছে। পরে শব্দ দূষণে বিকলাঙ্গ শিশু হবে এবং শব্দ দূষণে কক্সবাজারের দালান কোঠা ফেটে যেতে, পরিবেশগত সমীক্ষা না করে সেখানে যে একটি ঘাঁটি করার চিন্তা ভাবনা করা, সেটি আমরা বাপার পক্ষ থেকে বলেছি এবং আমরা বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বলেছি, এটি একটি ছোট রানওয়ে থাক, কিন্তু পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি করতে সেটি শহরের বাইরে গিয়ে আপনারা করেন। কক্সবাজার সমস্ত মানুষ তাদের সহযোগিতা করছে। এ হচ্ছে পর্যটন শহরের চিত্র। আমরা পর্যটন কমছে সেটি বলা যাবে না, একটি ধারাবাহিক যে পর্যটকের যে ধারা এর মধ্যে করোনাকালীন সারা পৃথিবী বা সারা দেশে, এর চাইতে আমাদের পর্যটন শিল্প মোটামুটি ভালো অবস্থানে আছে এবং এটি আমাদের আশার দিক। এবং আমরা আশা করছি সকলের সহযোগিতা পর্যটন শিল্প আরো দ্রুত এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ কলিমুল্লাহ ভাই। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আশিকুল্লাহ রফিক ভাই। রফিক ভাই কাইন্ডলি একটু আপনার ক্যামেরাটা অন করেন, ক্যামেরাটা বন্ধ আপনার। আর আমাদের সংযুক্ত হয়েছেন আমরা বাহরাইন প্রবাসী তাওহিদ সিকান্দার ভাই। আমরা উনাকে আজকে রাখার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা জানি বাংলাদেশের পর্যটন শিল্প বিষয়ে কক্সবাজারের ভূমিকা মানে অন্যতম। আমরা একটু বিশেষ করে একটু বাহরাইনের সাথে তুলনা করার জন্য আজকে আমরা তাওহিদ সিকান্দারকে রেখেছি। তাওহিদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি বাংলাদেশ ওয়েলফেয়ারের সভাপতির চেয়ারম্যান দায়িত্বে আছেন বাহরাইনের। একটু যদি বলেন যে বাহরাইনের যে পর্যটন শিল্প আপনারা দেখতেছেন এবং আপনি দীর্ঘদিন বাংলাদেশ দূতাবাসে আপনি কর্মকর্তা হিসেবে কাজ করেছেন, বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের কক্সবাজারের অবস্থাতে বাহরাইনের যে আপনারা যে প্রতিদিন লক্ষ লক্ষ টুরিস্ট বাহরাইনে যায়, একটু যদি বলেন যে কক্সবাজার কি করা উচিত বলে মনে করেন আপনি? ধন্যবাদ রূপক দা আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া আদাব সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন। প্রবাসী থেকেও আপনাদের সাথে যুক্ত হতে পেরে ধন্যবাদ আপনাকে যুক্ত করার জন্য, এবং আজকের এই অনুষ্ঠানে যারা আছেন মাননীয় সংসদ সদস্য সহ যারা বিভিন্ন জ্ঞানী গুণীজন আছেন, সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, প্রবাসীদের পক্ষ থেকে। অনেক সুন্দর একটি অনুষ্ঠান আপনার মাধ্যমে প্রচার করছেন। প্রত্যেকটা দেশের কিন্তু কিছু সম্পদ আছে, সেই সম্পদ কিন্তু দেশের প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব সেই সম্পদকে রক্ষা করা। সেটা জাতীয় সম্পদ। যেমন পর্যটক কেন্দ্র বলেন, আপনার যতগুলি সৌন্দর্য জায়গা আছে বাংলাদেশে, যেগুলা
মানুষ বিভিন্ন এলাকা থেকে সেখানে এসে তারা সময় দেয় এবং সেই সৌন্দর্য উপভোগ করে। জাতীয় সম্পদ, সেই সম্পদের মধ্যে আমি মনে করি যে আপনি আজকে যে বিষয় নিয়ে কথা বলতেছেন, কক্সবাজার আমাদের একটা জাতীয় সম্পদ। আমরা বিদেশে, আমি দুবাই দেখেছি, আরব আমিরাতে, আমরা সৌদি আরব দেখেছি, আমরা ওমানে দেখেছি, এবং বাহরাইন হচ্ছে আসলে হয়তো তাদের যে টার্গেট, এখনো বিশ্বের প্রায় সব দেশের মানুষই বাহরাইন ঘুরতে আসেন, ভিজিট করেন, ট্যুরিজমে আসেন। বাহরাইনের কিন্তু সবচেয়ে বেশি যে আর্নটা তাদের আছে, সবচেয়ে বেশি আয় যেটাকে বলে, তারা কিন্তু বাইরের এই পর্যটক লোকদের কাছ থেকে, ভিজিটর থেকে তারা আর্ন করে থাকেন। সে আর্ন বলতে বিভিন্ন ইস্যু আছে এখানে, যেমন একটা দেশে যখন বিভিন্ন দেশের মানুষ ভিজিট করে, সেই ভিজিট করার পরে এই দেশে যখন এসে খরচ করবে, ঘুরবে, হোটেলে থাকবে, খাবার খাবে, বিভিন্ন কেনাকাটা করবে, সবগুলো মিলিয়ে কিন্তু দেশের কল্যাণ হচ্ছে। সো এখানে আসলে এই দেশগুলোতে আমি আলোচনা শুনেছি একটু আগে, যিনি আলোচনা করেছেন, আসলে মানে এইসব দেশে কারো ক্ষমতা নেই বা কারো কোনো প্রভাব বিস্তার করার মতো কোনো সুযোগ নেই। মানে এটা তারা তাদের দেশের সম্পদ নিজেদের সম্পদ মনে করে, এবং সবাই এই বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করে মানুষের কাছে পৌঁছে দেয়। এটা তাদের দেশের একটা সুনাম এবং সৌন্দর্য ভাবে তারা দেখে। সো এই জায়গাতে মিডল ইস্ট বলেন, এবং আমি যদি একটু আমাদের কাছে চলে যাই, যেমন আপনার এখন কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের মানুষ যাচ্ছে আপনার, সেটা হচ্ছে থাইল্যান্ড, এরপরে আপনার এশিয়াতে কিছু দেশ আছে যেখানে আরবিরাও কিন্তু সেখানে যায়, ঘুরতে যায়, সেখানে ব্যবসা বাণিজ্য করছে। তো সেই দেশগুলো যদি আমরা ফলো করি, দেখবেন যে আমরা অনেক পিছিয়ে আছি। বাংলাদেশ, আমরা অনেক পিছিয়ে আছি, কারণ এই সম্পদগুলোকে আমরা জাতীয় সম্পদ হিসাবে যদি চিন্তা ভাবনা না করি, আর নিজের ব্যক্তিত্ব সেখানে আমরা প্রভাব খাটিয়ে নিজের যা ইচ্ছা তাই করব, আমার ইচ্ছা আমি একটা হোটেল বানিয়ে ব্যবসা করব, এবং আমার যা ইচ্ছা তাই করব, আমি একটা জায়গা দখল করে নিব, এবং সেখানের যে টেক কেয়ার করা যে জায়গাটু, এই জায়গাগুলো কিন্তু সবচাইতে বড় বিষয় হচ্ছে সেই জায়গাকে সৌন্দর্য রাখা, সুন্দর করে রাখা, গুছিয়ে গাছিয়ে রাখা। তো মিডিল ইস্টে তো তারা মাশাআল্লাহ অনেক টাকা খরচ করে, এবং এখানে অনেক সুন্দর ভাবে তারা সেই জায়গাগুলো মানুষের মানে আকর্ষণ সৃষ্টি করার মতো অনেকগুলো ভাস্কর্য আছে, বিভিন্ন আপনার ডিজাইন করে বিভিন্ন ভাবে তারা সেখানকে সুন্দর করে রেখেছে। সেটা আমি মনে করি যে আমাদের এই জায়গাটুকু, যে জায়গা নিয়ে আজকে আপনি অনুষ্ঠান করছেন, সেই জায়গার মতো কিন্তু এত বিশাল জায়গা আরব দেশে কোথায় নেই, আরব দেশে কোথায় নেই। আর সেই জায়গা যদি সুন্দরভাবে সরকারের একদম উপরের লেভেল থেকে হস্তক্ষেপ করে এই দেশগুলোর মতো, সেখানে যদি সেই সৌন্দর্যকে ধরে রাখার জন্য পর্যটকদেরকে সুন্দরভাবে আপনার মেহমানদারি যেটাকে বলে আর কি, মানে ওই এলাকার মানুষ কিন্তু সভ্য থাকতে হবে, ভদ্র থাকতে হবে, রাস্তাঘাটে প্রস্রাব পায়খানা করতে পারবে না, আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। মানুষের আকর্ষণ যে জায়গা থেকে, ক্লিন পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণ। মানুষ যদিও সে গরিব থাকে, যদিও সে একদম লো লেভেলের মানে ইয়ে থাকে, তেমন একটা হাই লেভেলের লোক নাও থাকুক, কিন্তু সে যায়। তাউদ্দিন ভাই, আপনি ঠিকই বলছেন। তাউদ্দিন ভাই, আপনাকে মূল রাখার উদ্দেশ্য হচ্ছে, আমরা জানি যে মধ্যপ্রাচ্যের অনেক অনেক টুরিস্ট আছেন, বাংলাদেশেও যান এবং বাংলাদেশে আশপাশের দেশগুলোতে যান। আমি আবার আসবো আপনার কাছে। আজকে আমাদের অতিথি আছেন, আমরা সবাই দুইবার করে বলবেন। আমরা প্রথম ধাপে বলতেছি আমাদের সমস্যাগুলো কি কি, আর সমাধানের পথ আমরা দ্বিতীয় শুনবো। আমি একটু যেতে চাই, আমাদের সাথে আছেন পালস বাংলাদেশের প্রধান নির্বাহী সাইফুল ইসলাম চৌধুরী, কলিম ভাই। কলিম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। কলিম ভাই, একটু আনমিউট করতে হবে। কলিম ভাই, আমরা একটু জানতে চাই, বিশেষ করে আমরা সারা বাংলাদেশি বা আমরা প্রবাসীরা, আমরা তাকিয়ে থাকি কক্সবাজারের দিকে, কারণ কক্সবাজার হচ্ছে আমরা অহংকার।
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র বন্দর কক্সবাজার এবং পর্যটন কেন্দ্র। এবং এই কক্সবাজারে কিন্তু আমরা যারা ইউরোপে আছি অনেকেই কক্সবাজারে যেতে চায়। এবং কি কি করা উচিত বা কি সমস্যা রয়েছে একটু বলেন যদি প্লিজ। থ্যাংক ইউ রূপক ভাই। আমাদের মাঝে আছেন এমপি মহোদয়, উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, তোফাইল ভাই, করিমুল্লাহ করিম ভাই এবং প্রবাসী তাজউদ্দিন ভাই। তো সবাইকে পালস বাংলাদেশ এবং কক্সবাজার বাংলাদেশের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে ইনিশিয়েটিভ, এটা হচ্ছে নিড বেজ আয়োজন, এই জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কক্সবাজার প্রেক্ষিত আমরা যা, বাংলাদেশের স্পন্দন হচ্ছে কক্সবাজার, পুরা কান্ট্রি স্পন্দন। একসময় রাষ্ট্র বলেছিল ন্যাচারাল 7 ওয়ান্ডার্স বুটদিন, এটা লংগেস্ট বিচ ওয়ার্ল্ডে। সে কারণে আমরা মার্কেটিং করতে চেয়েছি আন্তর্জাতিক অঙ্গনে। কিন্তু সে কক্সবাজার বহু বছর আগে যে উদ্যোগ, আজকে সে কক্সবাজার যদি আমরা ভিজিট করি, মূল্যায়ন করি, সেভাবে কিন্তু পর্যটন শিল্প অতদূর আগায়নি। আমি এখানকার কিছু চ্যালেঞ্জ এবং সমস্যা দুই একটা তুলে ধরছি। যেমন কক্সবাজারে ইয়াবা বা ড্রাগের অন্যতম জোন, এটা আমাদের ডেভেলপমেন্টকে বাধাগ্রস্ত করে। বাংলাদেশের অন্যতম বড় রুট হচ্ছে কক্সবাজার। কক্সবাজারে ইতিমধ্যে আপনি জানেন 12 থেকে 15 লক্ষ রোহিঙ্গা কক্সবাজারে অবস্থান করছে। এখানে পরিবেশগত আপনার জীববৈচিত্র্য যে নষ্ট, ধ্বংস, এটা নিশ্চিতভাবে হয়েছে। ওদেরকে যখন আশ্রয় আমরা দিয়েছি, নিশ্চিতভাবে পাহাড় কেটে তাদেরকে আমাদেরকে জায়গা করে দিতে হয়েছে, যে পাহাড় কখনো কোনোদিন ফিরে আসবে না। এটা স্থায়ীভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তো এখানে কোনো জায়গায় ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে, কিন্তু ডিক্লারেশন এবং এটাকে বাস্তবায়ন দুই জিনিস। কিন্তু সেই পথটা বেশি দূর আগায়নি। এটা একটা আমাদের জন্য সমস্যা বা চ্যালেঞ্জ। কক্সবাজার মানব পাচারের অন্যতম রুট। কয়েক বছর আগে আপনি হয়তো শুনেছেন, সাগর পথে পাড়ি দিতে গিয়ে অনেকে বিদেশে যাচ্ছে, এমনটা প্রচার হয়ে গেছে। অনেক মানুষ ট্রলারে করে মৃত্যুর ঝুঁকি নিয়ে অন্য দেশে যেতে চাচ্ছে। শত শত মানুষ ট্রলার ডুবে মারাও গেছে। এটা কন্টিনিউয়াস প্রসেস হচ্ছে। তো এই যে এটা কক্সবাজারের জন্য খুবই নেগেটিভ। আপনি জানেন পৃথিবীতে 3টা গ্লোবাল ফান্ড আছে, একটা হচ্ছে ম্যালেরিয়া, একটা টিউবারক্লোসিস, আর একটা হচ্ছে আপনার, ভাই শোনা যায়? আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শোনা যাচ্ছে, প্লিজ বলেন। একটা ম্যালেরিয়া, একটা টিউবারক্লোসিস, একটা হচ্ছে HIV/AIDS। দুর্ভাগ্যজনক হলেও সত্য, 3টা গ্লোবাল ফান্ড কক্সবাজারে কাজ করে। এটা আমরা কক্সবাজারের বাসী সেই পরিমাণ ঝুঁকিতে আছি, এটা একটা বড় ঝুঁকি। এছাড়া যেমন সেন্ট মার্টিন, এটা কক্সবাজার একটা বড় অংশ। এটা পর্যটন ক্যাপাসিটির মধ্যে থাকার নাই বা তা যাচ্ছে তো যাচ্ছে, কোনো কন্ট্রোল নাই। এটা একটা বড় সমস্যা। পাহাড় কাটা বন্ধ হয়নি। এক পশলা বৃষ্টি দিলেই যাওয়া আসা যোগাযোগ খুবই কঠিন হয়ে যায়, ড্রেন ভরে যায়, নিষ্কাশনের এটা অনেক সীমাবদ্ধতা আমাদের আছে। তারপরে ধুলা তো কন্টিনিউয়াস আছেই, এটা আমাদের জন্য একটা বড় সমস্যা কক্সবাজারের জন্য। নদী, আমাদের কক্সবাজারে কয়েকটা বড় নদী আছে, মাতামুহুরী, বাকখালী। নদী দখল, এটা একটা বড় সমস্যা। ও নদী দিয়ে ডাম্পিং স্টেশন, ময়লা আবর্জনা, আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলছি, পৃথিবীতে ট্যুরিজমের জায়গার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা লাগে, কিন্তু আমাদের সেভাবে ডেভেলপ না হওয়াতে কোনো সময় ময়লা আবর্জনা ডাম্পিং হচ্ছে নদীতে। এটা একটা বড় সমস্যা। তো এছাড়া কক্সবাজারে নদীর অববাহিকায় তামাক চাষ হয়। তামাক চাষের ফলে আপনার একদিক দিয়ে নিশ্চিত তামাক প্রসেসের জন্য গাছ কাটা লাগে। নর্থ বেঙ্গলে তামাক প্রসেস হয় রোদে শুকিয়ে, কক্সবাজারে তামাক প্রসেস হয় কাঠ জ্বালিয়ে। তামাক যখন আমি জ্বালাই, তামাক যখন ব্যবহার করি, লাখ লাখ টন গাছ কাটতে হয় নিশ্চিতভাবে। নদীর অববাহিকায় তামাক চাষগুলো হয় পলির কারণে, গাছ কাটার কারণে লাখ লাখ টন গাছ আমরা নিশ্চিত ক্ষতিগ্রস্ত হই। এক্ষেত্রে আমরা বড় সমস্যায় আছি। এক্ষেত্রে গভর্নমেন্ট ইচ্ছে করলে উদ্যোগ নিতে পারে,
ইতিমধ্যে করিমুল্লাহ কলিম বলেছেন সাগর দ্বিখণ্ডিত। এই যে 100 মাইল যে সাগর, সেই জায়গায় বিভিন্ন প্রকল্পের নামে এটাকে অপব্যবহার অথবা এটাকে সঠিকভাবে ব্যবহার হচ্ছে না, এটা একটা বড় সমস্যা। ইতিমধ্যেই আপনার সরকার অনেক উদ্যোগ নিয়েছে, আমরা দেখতে পেয়েছি। উন্নয়ন কর্তৃপক্ষ হয়েছে কক্সবাজার, উন্নয়ন কর্তৃপক্ষের প্রচেষ্টা শুরু হয়েছে। অন্যদিক দিয়ে আজকের যে এমপি মহোদয় অতিথি, উনি কিন্তু পর্যটন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য। এটা একটা আশাব্যঞ্জক একটা ব্যাপার। ওনারা পৃথিবীর বিভিন্ন দেশে ওনারা গিয়েছেন, ভিজিট করেছেন। নিশ্চিতভাবে ওনারা পর্যটন কিভাবে ডেভেলপ করতে হয় ওনাদের জানার কোনো লিমিটেশন ঘাটতি নাই। কিন্তু এক্ষেত্রে আসলে উদ্যোগটা হচ্ছে দরকার, যথার্থ উদ্যোগ। কক্সবাজারে যত্রতত্র আমরা বিল্ডিং তৈরি করতেছি। একজন মানুষ সাগরে এসে ঘুরতে এসে উনি বিকেলবেলা সন্ধ্যাবেলা কই যাবে? ঘোরার জায়গা তো আর নাই। এই ব্যবস্থা এখানে তৈরি হয়নি। একজন পর্যটক, আমার দেশীয় পর্যটক যা দরকার, আমার তো বিদেশি পর্যটক দরকার। আর বর্তমান কোভিড সিচুয়েশন, সে কারণে আমরা বাধাগ্রস্ত সারা দুনিয়ায়, এটা ঠিক আছে। কিন্তু ন্যাচারালি পর্যটক আকর্ষণ করতে হবে বিদেশ থেকে, ফরেন কারেন্সি দেশে আনতে হবে। এই জন্য সুপরিকল্পিতভাবে গভর্নমেন্টের উদ্যোগ আসলে খুবই জরুরি। এটা যদি যতক্ষণ না হয়, আমি প্ল্যান করেছি, এই প্ল্যানটা যথার্থ আমার বাস্তবায়ন দরকার। মানুষের প্রত্যাশা তো অনেক বেশি কিছু নাই। কক্সবাজার অনেক বড়, কিন্তু কক্সবাজার টাউনটা কিন্তু এত বেশি বড় না, খুবই ছোট। এটাকে ইচ্ছে করলে সমন্বয়ের মাধ্যমে সুপরিকল্পিত সাজানো সম্ভব। এখানে যারা অতিথিরা আছেন ওনাদের আন্তরিকতার নিশ্চয়ই কোনো ঘাটতি নাই, কিন্তু লিমিটেশন গুলো আমরা চিহ্নিত করে এটা কিভাবে ওভারকাম করা যায়, এর জন্য যদি আমরা উদ্যোগ গ্রহণ করি, নিশ্চিত আমি বিশ্বাস করি কক্সবাজার মানুষের প্রাণের কেন্দ্র যেটা ছিল সেটা কিন্তু আশাটা বাস্তবায়িত হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে কলিম ভাই। আমি একটু যেতে চাই, আমাদের সাথে আছেন বাংলাদেশ ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি এবং প্রদত্ত বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি জনাব তুফাইল আহমেদ ভাই। তুফাইল আহমেদ ভাই, আমরা একটু জানি যে প্রাকৃতিক লীলাভূমি খ্যাত বাংলাদেশে পর্যটন শিল্পে অপার সম্ভাবনা রয়েছে, এবং আপনারা যারা মানে ট্যুর অপারেটর হিসেবে কাজ করছে, আমরা জানি কোভিড এর সময় একটু খারাপ অবস্থায় আছেন সবাই, সারা বিশ্বে, শুধু বাংলাদেশ না। আমি যে জিনিসটা বলবো, একটু আনমিট করতে হবে তুফাইল ভাই, যে আমরা দেখেছি, বিশেষ করে আমি স্পেন দেখেছি, ইউরোপে বিভিন্ন দেখেছি যে তাদের অর্থনীতির মানে চালিকা শক্তির অন্যতম একটা হচ্ছে এই পর্যটন শিল্প। এই ব্যাপারে আপনি কি বলবেন প্লিজ, এবং কি কি সমস্যা রয়েছে একটু যদি বলেন প্লিজ। ধন্যবাদ এই প্রবাস দর্পণকে যে এরকম একটা গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে আজকে আমার সম্মানিত এই পর্যটন মন্ত্রণালয় স্থায়ী কমিটির সদস্য, মাননীয় সংসদ সদস্য জনাব আশিকুল্লাহ রফিক সাহেবকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং কক্সবাজারের উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয়, যিনি অত্যন্ত বাধা বিপত্তি পার হয়ে অন্তত দৃষ্টিনন্দন 2-4টি প্রজেক্ট অলরেডি উদ্বোধন করেছেন, তার মতো একজন ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং পরিবেশের বাফার কলিমুল্লাহ ভাই এবং আরেক ভাই এবং প্রবাস সবাইকে আমি ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, কক্সবাজার জেলাবাসীর পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার মূল্যবান সময় দিয়ে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমি সর্বপ্রথম একটা জিনিসই বলবো, উন্নয়নের পর্যটন শিল্প বিকাশে প্রথম বাধা হলো, সেটা হলো পর্যটন মন্ত্রণালয়। আপনি পর্যটন মন্ত্রণালয়কে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় থেকে এই দুটাকে আলাদা মন্ত্রণালয় করতে হবে। সর্বপ্রথম আমাদের যেটা দীর্ঘদিনের দাবি, আপনি 100 টাকা বরাদ্দ দিলে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে, আপনার পর্যটন মন্ত্রণালয় 1 টাকাও পায় না, 99 টাকা খরচ হয় আপনার বিমানের পিছনে, এবং যিনি মন্ত্রীর দায়িত্ব থাকেন তিনি কিন্তু বিমানকে নিয়েই ব্যস্ত থাকেন, এবং পর্যটন শিল্পে নজর দেওয়ার মতো তেমন একটা সময় ওনার থাকে না। কারণ এটা বিমান, বাংলাদেশের বিমানটা এমন একটা জটিল মন্ত্রণালয়, এটা সবাই অবগত আছে। সেটা আজকে থেকে না, স্বাধীনতার একদম পরপর থেকে অত্যন্ত গ্রহণযোগ্য একটা বিষয় হলো আমাদের দেশনেত্রী এবং আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যে কক্সবাজারের দিকে যে দৃষ্টি নিয়েছেন, এবং না চাইতেই, এবং আমি এখানে উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং আমাদের মাননীয় এমপি মহোদয়কে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব।
ওনাদের প্রচেষ্টায় যে কক্সবাজারের যে উন্নয়ন হচ্ছে এখন মেগা প্রজেক্ট গুলো বাংলাদেশের মধ্যে, আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশের মধ্যে যদি আপনি মেগা প্রজেক্ট ভাগ করে দেখেন তাহলে দেখবেন যে আপনি 4 ভাগের 2 ভাগই আপনার কক্সবাজার কেন্দ্রিক কিন্তু মেগা প্রজেক্ট গুলো বাস্তবায়ন হচ্ছে। যেমন আপনাকে পর্যটন মন্ত্রণালয় কিন্তু এই যে স্থবিরতার কারণে প্রধানমন্ত্রীর কার্যালয় বেজা থেকে সাবরাং ইকো ট্যুরিজম পার্ক নির্মাণ হচ্ছে, এই জালিয়াতদিঘি ইকো ট্যুরিজম পার্ক, সাবরাম এক্সক্লুসিভ জোন বাস্তবায়ন হচ্ছে পর্যটকদের জন্য। এই দুটা কিন্তু বিশাল প্রজেক্ট। এই দুটা প্রজেক্ট কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় বেজা থেকে হচ্ছে, এটা কিন্তু পর্যটন মন্ত্রণালয় থেকে কিন্তু হচ্ছে না। একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে। আর কক্সবাজারে দীর্ঘদিন ধরে উন্নয়ন কর্তৃপক্ষ ছিল না, এখন এসেছে, তার ফলও কিন্তু কক্সবাজারবাসী আস্তে আস্তে পাচ্ছে। আবার তার পাশাপাশি দেখবেন পর্যটন মন্ত্রণালয়ের স্বাধীনতার পর থেকে পর্যটন মন্ত্রণালয়ের আপনার সম্পর্কিত যে কথাটা একজন অতিথি বলছেন যে কক্সবাজার হলো পর্যটনের 80% আপনার রেভিনিউ দেওয়ার মতো একটি জায়গা, সেটা কিন্তু দিচ্ছে। হোটেল মোটেল থেকে শুরু করি, গেস্ট হাউস থেকে শুরু করি, ব্যাড ট্যাক্স, সবচেয়ে বেশি টাকা কিন্তু কক্সবাজার থেকে গভর্নমেন্ট রাজস্ব পাচ্ছে। কিন্তু কক্সবাজার থেকে কিন্তু পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব কিন্তু ছিল না এতদিন। আপনাকে দেখতে হবে এই প্রথম এই আওয়ামী লীগ সরকারের এই মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছায় আমাদের একজন সংসদ সদস্য জনাব আশিকুল্লাহ রফিক সাহেব কিন্তু পর্যটন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হয়েছেন। আমরা কিন্তু বেনিফিটও পাচ্ছি। যেমন আপনাকে আমি একটি উদাহরণ দিই, আমরা ওনার কাছে গিয়েছিলাম মাননীয় সংসদের কাছে, যখন সেন্ট মার্টিনটাকে বন্ধ করার জন্য একটা প্রক্রিয়া হাতে নিয়েছে। আপনি পরিবেশ আর পর্যটন বা প্রতিবেশ পাশাপাশি চলতে পারবে না, এই অজুহাতে যদি আপনি যদি ডোমেস্টিক পর্যটকদেরকে যদি বাইরে যদি পার করে দেন। আমার কক্সবাজারে 4 লাখ 4.5 লাখ লোক, 3.5 লাখ 3 লাখ লোক কক্সবাজার ভিজিট করে আপনার সেন্ট মার্টিনে, আপনি যদি এটা বন্ধ করে দেন এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য তারা দেশের বাইরে চলে যাবে। এখন আপনি কোন দিকে আগাবেন? আপনি কি পরিবেশ রক্ষা করবেন? তাহলে কি আপনি অন্যান্য জায়গায় পরিবেশ রক্ষা করতে পারছেন? তাহলে তো আপনাকে সুন্দরবন বন্ধ করে দিতে হবে। সুন্দরবনে প্রায় 150-এর উপরে জাহাজ চলে। আপনাকে তাহলে সুন্দরবন প্রতিবেশ, সুন্দরবন সেন্ট মার্টিনের চেয়ে আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয়। আপনি কি তাহলে সেন্ট মার্টিনের পাশাপাশি কি সুন্দরবন বন্ধ করে দিবেন, কুয়াকাটা বন্ধ করে দিবেন? এখন আমাদের যে সুস্পষ্ট মতামত হলো সর্বপ্রথম পর্যটন মন্ত্রণালয়টাকে আলাদা করে কক্সবাজারের একজন স্থানীয় সংসদকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিতে হবে। কারণ কক্সবাজারের মাটি ও মানুষের নেতা ছাড়া পর্যটন মন্ত্রণালয় সম্প্রসারণ বা পর্যটন মন্ত্রণালয় কাজ করার মতো আপনি যদি বিমানকে পর্যটনকে একসাথে দেন তাহলে এটা কোনোভাবেই সম্ভব না। বিচ্ছিন্নভাবে অনেক কথা আসতেছে যে সমুদ্র সৈকত আপনার দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে। আরে ভাই, সমুদ্র সৈকত ওয়ার্ল্ডের ছোট ছোট সমুদ্র সৈকতগুলি কোথায় দ্বিখণ্ডিত হচ্ছে না? সব জায়গায় আপনার পর্যটন শিল্প বিকাশে তারা ব্রিজ নির্মাণ করতেছে, ব্রিজ নির্মাণ করে সেখানে আপনার এই ছোট 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 গান বোটগুলো দিয়ে পর্যটকদেরকে বেড়ানোর সুযোগ করে দিচ্ছে, পর্যটকদেরকে আকর্ষিত করতেছে যে আপনারা আসেন। আমি শুধু 120 কিলোমিটার সমুদ্র সৈকত, আমার এত বড় সমুদ্র সৈকত আমি রেখে দিলাম অরক্ষিত অবস্থায়, আমি এখানে কোনো সাইডে কোনো উন্নয়ন করলাম না পর্যটন শিল্প। এখান থেকে যদি আমার আর্নিং যদি না আসে, আমার দেশের জন্য ফিডব্যাকই যদি না আসে, তো তাহলে আমার এত বড় সমুদ্র সৈকত রেখে লাভটা কি? আমার প্রশ্ন হলো কি, আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি পরিবেশ রক্ষা করবেন, তাহলে পর্যটন শিল্প বন্ধ করে দেন। কারণ পরিবেশ আর পর্যটন শিল্প বিকাশ একসাথে চলতে পারে না। এখন আমার এখানে একটা প্রশ্ন আছে যে সেন্ট মার্টিন নিয়ে যে আমরা যে হয়রানির শিকার হচ্ছি, আমরা যে সেন্ট মার্টিন বিষয়টা নিয়ে জলবায়ু পরিবর্তনের কারণে সেন্ট মার্টিনের পানির উষ্ণতা বাড়তেছে, এটাকে আপনি কোনোভাবে রোধ করতে পারবেন পরিবেশের দোহাই দিয়ে? নেভার। কোনোভাবে আপনি কোনোভাবেই সেন্ট মার্টিনের যেই আপনার ভৌগোলিক অবস্থান থেকে তার যে জলবায়ু পরিবর্তনের কারণে পানির যে উষ্ণতা বৃদ্ধি পাবে সেখান থেকে আপনি সেন্ট মার্টিনকে রক্ষা করতে পারবেন না। সেন্ট মার্টিন হয়তো 10 বছর বা 20 বছর যদি জলবায়ু পরিবর্তনের কারণে যদি বাংলাদেশের 1/3 জায়গা পানির নিচে যাবে, যে কথাগুলো আমরা শুনছি, যদি সত্য হয়ে থাকে তাহলে সেন্ট মার্টিন সবার আগেই কিন্তু কি আপনার ভৌগোলিক অবস্থান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, ম্যাপ থেকে এটা ডুবে যাবে। অলরেডি কিন্তু পানির উষ্ণতা বাড়ছে। আমরা সেখানে একটা প্রস্তাব দিয়েছি যে হ্যাঁ, আপনি 3 মাস পর্যটকদের জন্য বিচরণের সুযোগ দেন, সেটা হলো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, স্রেফ 3 মাস। তাহলে বাকি 9 মাস কি আপনি প্রপারলি ট্রিটমেন্ট দেওয়ার জন্য আপনার হাতে সময় আছে। আপনি 9 মাস সেন্ট মার্টিনে কোনো কাজ করবেন না, পরিবেশের কোনো কাজ করবেন না, ভাঙন রোধ করবেন না, আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কোনো রকমের কোনো প্রজেক্ট হাতে নেবেন না,
আপনি যখনই সিজন আসবে, আমাদের পর্যটন মৌসুম আসবে, আপনি তখনই আসবেন পরিবেশের দোহাই দিয়ে একটা প্রজেক্ট নিয়ে 2 কোটি টাকা, 3 কোটি টাকা, 4 কোটি টাকা এটাকে বাস্তবায়ন করার জন্য বা জায়জ করার জন্য আপনি বলবেন যে পর্যটন সীমিতকরণ করতে হবে। আমি আজকে আপনাকে গত 15 দিনের রেজাল্ট দিই। গত 15 দিনে সেন্ট মার্টিনে সর্বোচ্চ পর্যটক গেছে 23,700 জন। কারণ গভর্নমেন্টকে আমরা একটা ট্যাক্স দিই, গভর্নমেন্টকে আমরা বিএডব্লিউটি কে একটা ট্যাক্স দিই, আমরা জেলা পরিষদকে একটা ট্যাক্স দিই, আমরা বিচ ম্যানেজমেন্ট কমিটিকে একটা ট্যাক্স দিই। প্রত্যেকটি ইজারাদার কিন্তু প্রত্যেক দিন পর্যটকগুলো গণে, এবং কোস্টগার্ড এই সিজন শুরু হওয়ার থেকে নভেম্বরের 13 তারিখ থেকে কোস্টগার্ড, ডিজিএফআই, এনএসআই, ট্যুর পুলিশ, আপনার নৌ পুলিশ, ওখানে বিজিবি এবং আর্মি এখনো দেখতেছি সবাই কিন্তু লোক গণছে, এবং কোনো জাহাজকে অতিরিক্ত লোক নিতে দিচ্ছে না। কিন্তু আমরা তো অতিরিক্ত লোক তো দূরে থাক, এখন কিন্তু আমাদের জাহাজে 150, 200, 100 কারো তেলের পয়সা উঠে না কিন্তু। তাহলে এখানে কিন্তু আমরা একটা রিউমার দেখছি, বিভিন্ন পত্রপত্রিকায় চ্যানেলগুলোতে ঢালাও ভাবে নিউজ করতেছে 4000, 5000 পর্যটক যাচ্ছে। করোনাকালীন সময় আপনাকে বুঝতে হবে, আমরা করোনাকালীন সময় পার করি নাই এখনো, এটা দ্বিতীয় ধাপে করোনা চলছে। এই অবস্থায় কিন্তু সচেতন মানুষ কিন্তু ঘর থেকে বের হচ্ছে না। আর সবচেয়ে আমাদের বড় যে পর্যটকগুলো আসে, আমাদের একটা থোক বরাদ্দ আসে ইউনিভার্সিটি, কলেজ থেকে, জুলজি ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্টের ট্যুরে আসে। আপনার সব স্কুল কলেজ বন্ধ হওয়ার কারণে আমরা কিন্তু কোনো পর্যটক সেই দিক থেকে আমরা পাচ্ছি না। তাহলে আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা, সচেতন ভাইয়েরা, আপনারা ঢালাও ভাবে লিখছেন। আমি ওই দিন প্রথম আলোতে দেখলাম যে কক্সবাজারে আপনার 4 লক্ষ লোক। আর ভাই কক্সবাজারের মেজরিটি পার্সেন্ট হোটেল খালি করে রয়েছে। কক্সবাজারে মেজরিটি পার্সেন্ট হোটেল খালি, সেন্ট মার্টিনে মেজরিটি পার্সেন্ট হোটেল খালি, আমাদের জাহাজগুলো খালি যাচ্ছে আসতেছে। এই যে একটা তথ্যবিহীন একটা রিউমার ছড়ানো হচ্ছে, যতটুকু আসার সেইটুকু আসে না। সেন্ট মার্টিনে একটি মাত্র জেটি, সেখানে যে পর্যটকগুলো 100 পর্যটকও যদি নামে, বাইরে থেকে আপনি ক্যামেরা করে দেখবেন মনে হচ্ছে যেন এখানে 10,000 লোক নামতেছে। সেন্ট মার্টিনের জেটিটা অত্যন্ত সরু, ওখানে যদি 100 লোকই থাকে মনে হবে যে কি ওখানে 10-12,000 লোক নামে গেছে। আর ওইটাকে একটা ক্যাচ করে একটা ছবি দেখে ফেসবুকে কেউ একজন ছাড়ছে, সেটাকে আপনি ওখান থেকে ডাউনলোড করে আপনি নিউজ করে দিলেন যে সেন্ট মার্টিনে 5,000, 10,000 পর্যটক যাচ্ছে। আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, যারা এই সেক্টরে কাজ করেন, আমাদের কক্সবাজারের আমরা প্রায় 7 থেকে 8 লক্ষ লোক জীবন জীবিকা নির্বাহ করে পর্যটন শিল্প বিকাশে কাজ করে। আমরা দীর্ঘ 20টি বছর দেশ বিদেশে এই কক্সবাজারকে পরিচিতি করার জন্য কাজ করে আসছি। যার যার অবস্থান থেকে শেষে একদম সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা তথ্য দিয়ে তারপরে যে আপনারা নিউজ করবেন, এক। আর দ্বিতীয় কথা হলো পরিবেশ অধিদপ্তর, এবং এখানে 2 জন পরিবেশ অধিদপ্তরের যে সমন্বয় কমিটির যে 2 জন মেম্বার আছেন, প্রভাবশালী মেম্বার, আমার কক্সবাজারের মাটি ও মানুষের সন্তান, একজন হলেন আশিকুল্লাহ রফিক সাহেব, আরেকজন হলেন মাননীয় এমপি, আরেকজন হলেন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয়। আপনারা দুজন এই পরিবেশের পর্যটন মন্ত্রণালয় এবং এই পরিবেশের কমিটির মেম্বার। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব এবং করজোড়ে অনুরোধ করব যে কক্সবাজার নিয়ে কিন্তু একটি ষড়যন্ত্র আছে। আপনি একদম দায়িত্ব নিয়ে বলছি, কুয়াকাটাকে ডেভেলপমেন্ট করার জন্যই মূলত সেন্ট মার্টিনটাকে ডিজনার করে, সেন্ট মার্টিনটাকে এই পরিবেশের ইস্যুটা তুলেই কুয়াকাটাটাকে, যেটা একটা সময় কক্সবাজারকে করেছে ডেভেলপার কোম্পানিগুলো, যে আপনার স্টুডিও ফ্ল্যাট বিক্রি করার জন্য, একটা সময় তারাই মার্কেটিং করছে কক্সবাজার ভিজিট, কক্সবাজারে আপনি ডুপ্লেক্স ফ্ল্যাট ওরা বিক্রি করার জন্য। যখন সব জমিগুলি কিনে 50-50 বা 40-60 এভাবে বিক্রি করা শেষ হয়ে গেছে, এখন আর কক্সবাজারের তাদের প্রয়োজন নাই, তারা এখন ধরছে কুয়াকাটাকে। তো কুয়াকাটা যদি আপনি পর্যটক যদি জনসমাবেশ ওখানে যদি গণজমায়েত করতে না পারেন, তাহলে কুয়াকাটা তো আপনি প্রজেক্ট বিক্রি করতে পারবেন না। তাহলে কি করতে হবে? আমার যে 3 লক্ষ 3.5 লক্ষ লোক সেন্ট মার্টিন ভিজিট করে, তাহলে সেন্ট মার্টিনকে কি করতে হবে? আগে বন্ধ করতে হবে। কিসের ইস্যু? সেটা হলো যে কি পরিবেশ প্রতিবেশ। আমরা যে জিনিসটা চাচ্ছি, আপনি বন্ধ করার আগে শুধু পরিবেশ প্রতিবেশ রক্ষার জন্য শুধু সেন্ট মার্টিন কেন বন্ধ করবেন আপনি তাহলে সুন্দরবন বন্ধ করতে হবে, কুয়াকাটাও বন্ধ করতে হবে। তারা তো পরিবেশের বাইরে না, সেটা আরো স্পর্শকাতর বিষয়। পরিবেশ প্রতিবেশের জীব বৈচিত্র্য রক্ষা করার জন্য সুন্দরবন কিন্তু আরো কিন্তু ঐতিহ্যপূর্ণ বাংলাদেশের একটি সম্পদ। সুতরাং আপনারা 2 জন দায়িত্বশীল আছেন, আমার সম্মানীয় এবং আমার পূজনীয় ব্যক্তি, আমি আপনাদের দুজনের কাছে বিনীত অনুরোধ করব, যে ষড়যন্ত্রটা হচ্ছে সেই ষড়যন্ত্র যাতে বাস্তবায়ন না হয়। হ্যাঁ, আপনি 9 মাস ট্রিটমেন্ট করেন একটা অসুস্থ সেন্ট মার্টিন, আমরা মানে নিছি যে সেন্ট মার্টিন অসুস্থ আমাদের কারণে। আপনি তো বছরে 9 মাস সময় পাচ্ছেন, আমাদেরকে 3 মাস বেঁধে দেন। আমরা ডিসেম্বর, জানুয়ারি, শুধু ফেব্রুয়ারি 3 মাস,
নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আমাদের 5 মাসের দরকার নাই, 3 মাস আমাদেরকে বেঁধে দেন যে এই 3 মাসে এই পরিমাণ পর্যটক যাবে। কিন্তু আপনি সেন্ট মার্টিনের এই জীববৈচিত্র্য রক্ষার কথা বলে অন্য একটা স্টেটকে ডেভেলপমেন্ট করে পুঁজিবাদীদের হাতে তুলে দিবেন, আর আমাদের কক্সবাজারের মাটি ও মানুষের সন্তান যারা এখানে দিনে আনি দিনে খায়, গাইড করে, গাড়ি চালাইয়ে, রেস্টুরেন্ট করে, ভ্যান চালাইয়ে, যারা ট্যুর অপারেট করে, যারা জাহাজ চালাইয়ে, এখানে যারা জীবন জীবিকা নির্বাহ করে প্রায় 7 লক্ষের অধিক লোক, তাদের দিকটা যাতে অন্তত আপনারা দেখবেন। আমার কথা হলো 9 মাস আপনারা চিকিৎসা করেন সেন্ট মার্টিনের, একটু প্লিজ 9 মাস আপনারা চিকিৎসা করেন, বাকি 3 মাস আমাদের জন্য উন্মুক্ত রাখেন। আর একটি বিষয় আমি দাবি রাখবো আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে, যে কক্সবাজার থেকে একজন পর্যটন প্রতিমন্ত্রী হোক, মন্ত্রী হোক, পর্যটন মন্ত্রণালয়কে আলাদা করে আপনারা সবাই চাইলে, মাননীয় সংসদ সদস্য আপনিও মোটামুটি ইনশাল্লাহ গুড বুকে আছেন, মাননীয় চেয়ারম্যান মহোদয় গুড বুকে আছেন পিএম এর, আপনারা চাইলে আপনাদের পক্ষে সম্ভব যে কক্সবাজার যেহেতু পুরো বাংলাদেশের মধ্যে রাঙ্গামাটি, বান্দরবন, সাজেক, আপনার হিমছড়ি, ইনানি, মহেশখালী, আদিনাথ, আপনার কক্সবাজার, সেন্ট মার্টিন, পুরো পর্যটন স্টেটটা যে বাইরে থেকে পর্যটক টানার জন্য কিন্তু পুরো স্পটগুলো কিন্তু আমাদের কক্সবাজার জেলা ভিত্তিক। এই জন্য বলবো যে আমার দাবি থাকবে আজকে যে আপনারা চাইলে প্রস্তাব দিয়ে দিতে পারেন যে কক্সবাজার জেলা থেকেই একজন শুধু পর্যটন মন্ত্রণালয়কে দেখার জন্য একজন মন্ত্রী দেওয়া হোক, তাহলে আমাদের যে সমস্যাগুলো আলোচনায় আসে আমরা শুধু সমস্যাগুলোর জন্য আলোচনায় করে যেতে পারবো, যতক্ষণ পর্যন্ত এই মাটি মানুষের নেতৃত্ব আসবে না, কারণ ততক্ষণ পর্যন্ত অন্য জেলার কোনো মন্ত্রী হইয়া কক্সবাজার জেলার মাটি ও মানুষের সুখ দুঃখের কথা তার অতটুকু অনুভব হবে না। কিন্তু কক্সবাজার মাটি ও মানুষ থেকে যখন নেতৃত্ব আসবে, আপনি আজকে একটু করে আমি একটু বলি, যদিও এই কথাটা কে কিভাবে নেবেন আমি জানি না, উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এই জেলা মাটি ও মানুষের সন্তান হওয়ার কারণে, তিনি দায়িত্ব পাওয়ার কারণেই কিন্তু উনি উপলব্ধি করতে পেরেছেন যে কক্সবাজারের যে সকল ময়লা আবর্জনা পরিবেশ দূষণ করতো যে পুকুরগুলো, আজকে বলতে গেলে এত সুন্দর মানুষ রাত্রিবেলা যেখানে বিনোদনের একটা ব্যবস্থা হয়েছে, এটা যদি কক্সবাজারের মাটি ও মানুষের সন্তান না হতো তাহলে কিন্তু হয়তো বা এটা করা সম্ভব হতো না। ওনার আজকে এই কক্সবাজার জেলার প্রতি ওনার দায়বদ্ধতা আছে, ওনার রেসপন্সিবিলিটি আছে, যেহেতু উনি এই এলাকার সন্তান। আমি যদি আপনার যদি জানেন আশিকুল্লাহ রবি সাহেব মাননীয় এমপি মহোদয় পর্যটন মন্ত্রণালয় সম্পৃক্ত স্থায়ী কমিটির সদস্য, যদি তিনি মন্ত্রী হইতেন তাহলে আজকে হয়তো আমাদেরকে অনেক বিষয় নিয়ে আলোচনা না করলে চলতো। ঠিক ফোরকান সাহেবের মতোই কি আমাদের পর্যটন শিল্প বিকাশে অনেক ভূমিকা রাখতে পারতেন। আর একটি বিষয় আমি বলবো, পরিবেশ মন্ত্রণালয় এবং পর্যটন মন্ত্রণালয়, আমি 1 মিনিট আরেকটা বিষয় আমি বলবো, পরিবেশ মন্ত্রণালয় এবং পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত যে কমিটিটা হয়েছে সেন্ট মার্টিন বিষয় নিয়ে, সেখানে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব এবং কক্সবাজারের সুশীল সমাজ, সাংবাদিক, পরিবেশবিদ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে একটি সিদ্ধান্ত নেওয়া উচিত যে সেন্ট মার্টিন রক্ষার জন্য কি কি করা উচিত। এভাবে একটি ঢালাও ভাবে ঢাকা থেকে বসে একটা প্রজ্ঞাপন জারি করে দিবে 2 জন প্রতিনিধি 3 জন প্রতিনিধির সাথে আলোচনা করে, বা 2 জন আমলা বা 3 জন আমলার সাথে, তাহলে কিন্তু আমাদের মূল প্রবলেম যেগুলো এগুলি কিন্তু সলভ হবে না। তাহলে কি হবে, হয়রাত আমরা আলোচনাই করে যেতে পারবো কিন্তু আমরা উপকৃত হব না। আমাদের ডোমেস্টিক পর্যটক গুলো অলরেডি দেশের বাইরে চলে যাবে অনেক কম খরচে, কিন্তু এখন নেপাল, ভুটান, আপনার থাইল্যান্ড, মালয়েশিয়া বিভিন্ন দেশে টিকিট প্রাইসও কম, এয়ারলাইন্সের টিকিটের পর্যন্ত দাম কম। আমাদের ঢাকা কক্সবাজার যা ফেয়ার এয়ারলাইন্সের তার চেয়ে কম টাকায় কিন্তু আপনি ইন্ডিয়া যেতে পারতেছেন, আপনি অন্যান্য দেশে যেতে পারতেছেন। তা আমার মনে হয় যে কি একটা শুভঙ্করের এখানে একটা চক্রান্ত আছে, যে যাতে আমার কক্সবাজারের পর্যটন শিল্পকে বিকাশে ধ্বংস করার জন্য কোন রকমের একটা ষড়যন্ত্র আছে বলে আমরা মনে করি। আমরা সবাইকে সতর্ক জন্য অনুরোধ জানাচ্ছি। জি তুফাইল ভাই, আবার আসবো। আমাদের সাথে আছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান কর্নেল অবসর ফুরকান আহমেদ। ফুরকান ভাই একটু আনমিউট করতে হবে, প্লিজ মিউট করে আপনার। আমরা যে বিষয়টা জানতে চাই, আসলে আমরা জানি আপনি তৃতীয়বারের মতো দায়িত্ব নিয়েছেন চেয়ারম্যানের, এবং আপনি অনেক উন্নয়ন করেছেন কক্সবাজারে, বিশেষ করে পর্যটন শিল্পে অনেক উন্নয়ন করেছেন। এবং একটু যদি বলেন যে সমস্যার কথাগুলো বললেন আমাদের আজকের অনুষ্ঠানের অতিথিরা, একটু যদি বলেন যে এই সমস্যা সমাধানে কি করণীয় বা কি করা যায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, জি। আজকে অনুষ্ঠানে জনাব
আশিকুল্লাহ রফিক এমপি আমাদের কক্সবাজারের 2 আসনের এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য উনি, এবং আজকে আর যারা এখানে উপস্থিত আছেন, বিশেষ করে তোফাইল ভাই, কলিমুল্লাহ তো দুইজনই, একজন পরিবেশের আরেকজন আছেন উনি, এবং বিদেশ থেকেও একজন আমাদের সাথে সংযুক্ত আছেন। আপনি সহ সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমি কিন্তু 4 জনের কথাই শুনলাম। আমি আপনারা সকলেই জানেন, বিশেষ করে আমাদের সম্মানিত এমপি মহোদয়, উনি সবচেয়ে বেশি জানেন। আমি দায়িত্ব গ্রহণ করার পর থেকে সত্যিকার অর্থে শান্তিতে কোনো কাজ আমি করতে পারিনি এখনো, শুধু যুদ্ধই করে গেছি। কেন জানি না, কি অপরাধ করেছিলাম সেটার মাধ্যমে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। কিন্তু তাই বলে যে কোথাও আমি থেমেছি তা না, অনেকভাবে আমাকে নাজেহাল করার, বিভিন্নভাবে অপপ্রচার করে, বিভিন্ন ইভেন কি কুশপুত্তলিকা করে, দাহ করে অপদস্থ করার জন্য চেষ্টা করেছেন। তখন কিন্তু সবাই আপনারা এগুলো দেখেছেন, শুনেছেন। আমি জানি না কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের এই আইন, এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজেই 2016 সালের 13ই মার্চ মহান জাতীয় সংসদে পাশ করেছেন, এবং এখানে উনি ওই বছরই 14ই আগস্ট 2016 তারিখে আমি মন্ত্রণালয়ে যোগদান করি, এবং 17ই আগস্ট 2016 তারিখে আমি আমাদের মাননীয় যারা সংসদ সদস্য থেকে আরম্ভ করে কক্সবাজারে যারা সকলেই গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তারা ছিলেন, ওনাদের উপস্থিতিতে আমাদের তখনকার যিনি জেলা প্রশাসক, ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, ওনার কাছ থেকে আমি দায়িত্ব গ্রহণ করেছিলাম। আমি দায়িত্ব গ্রহণের পর কিন্তু বসার কোনো জায়গা পাই নাই, একটা চেয়ার পাই নাই, কোনো যানবাহন পাই নাই, কোথায় কি কিছুই পাই নাই। শূন্য হাতে আমাকে বলা হয়েছিল, আপনি দায়িত্ব পেয়েছেন, বুঝে নিয়েছেন। আমি কিন্তু এইভাবেই কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা শুরু করি। ইভেন বেশ কিছুদিন, প্রায় মাস 1.5-2 মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ব্রিফিং নিয়ে আমি কক্সবাজারে আসি, একটা প্লাস্টিকের টেবিল এবং কয়েকটা চেয়ার নিয়ে। এখন যেখানে অফিস, সেটার বারান্দায় বাইরে উঠানের মধ্যে বসে আমি কিন্তু 1 মাস অফিস করেছি। এইভাবে কিন্তু যাত্রা শুরু। অথচ আমাদের একটা আইন আছে আমার হাতে, এই আইনটা কিন্তু আমি সবাইকে দেখিয়েছি, এবং প্রায় 62টা আমি মিটিং করেছি এই আইনটা সকলকে বোঝাতে, যেটা আমাদের কক্সবাজারের এই পৌরসভার ভিতর, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা তখন আমাদের এলাকা ছিল 322.1 স্কয়ার কিলোমিটার এই এলাকার ভিতর। যদিও এটা পরবর্তীতে এখন বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মন্ত্রণালয়ের একটা কমিটির মাধ্যমে সকলকে নিয়ে কক্সবাজারের এখন 8টি উপজেলা, কুতুবদিয়া থেকে সেন্ট মার্টিন পর্যন্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন এলাকা, এবং এটা গেজেট হয়েছে। আমি যখন কাজ শুরু করি, প্রথমে চিন্তা করেছিলাম, আমি ভুল করেছিলাম খুব সম্ভবত মনে হয়। আমি যখন জেলা প্রশাসক মহোদয়ের কনফারেন্স রুমে দায়িত্ব গ্রহণ করি, তখন বলেছিলাম আমি ভেঙে যাব, মচকাবো না, দুর্নীতি হবে না, সহজলভ্য হবে মানুষের এটা, এবং কোন ধরনের সন্ত্রাস, ভূমি সন্ত্রাস, এগুলো আজকে থেকে বন্ধ। আমার মনে হয় এই কথাটা বলে আমি যখন ওখান থেকে বের হই, তখন আমাকে কয়েকজন সাংবাদিক যখন জিজ্ঞেস করছিলেন, একজন মাননীয় সাংসদ বলেছিলেন যে বোধহয় আমাদের আর রক্ষা নাই। এ ধরনের কিছু অপপ্রচার তখন ছড়ানো হয়েছিল। সেই দিন থেকে যখন যেখানে কাজ করে গেছি, আমার সামনে এক ধরনের ব্যবহার করা হয়েছে, পিছনে গিয়ে আরেক ধরনের ব্যবহার করা হয়েছে। আজ পর্যন্ত আমি কক্সবাজারে যে কাজগুলো করেছি, অনেকে অনেকে সামনে এক ধরনের ব্যবহার করেছে, পিছনে আরেক ধরনের ব্যবহার এখনো করতেছে আছে।
যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, আমার এই বইতে আইনে 19 জন আমি এটার চেয়ারম্যান কমিটির এবং 18 জন সদস্য আছে। প্রত্যেকটা মন্ত্রণালয়ের এখানে এক একজন সদস্য আছে। এখানে গৃহ গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং পুলিশ সুপার, আমাদের জেলা প্রশাসক, মেয়র কক্সবাজার এবং অন্যান্য পৌরসভার মেয়র, একজন বিভাগীয় প্রধান নগর অঞ্চল চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এইভাবে 19 জন সদস্য এই কমিটিতে আছে। এটা এমন একটা কমিটি, সবাই যদি থাকে, আমরা যদি কক্সবাজারের জন্য যে কোনো একটা সিদ্ধান্ত নিই এবং সবাই যদি এখানে কন্ট্রিবিউট করে, আমরা এটা করতে পারতাম। কিন্তু দুঃখের বিষয়, 13টা মিটিং হয়েছে, 3 মাস পর পর একবার মিটিং হয়েছে, কোনোদিন একটা দিনও জেলা প্রশাসক এখানে উপস্থিত ছিলেন না। উনি একজন এডিসি কে পাঠাইতেন অথবা একজন ম্যাজিস্ট্রেটকে পাঠাইতেন। পুলিশ সুপার কোনোদিন উনি ছিলেন না, ওনার একজন প্রতিনিধিকে পাঠাই দেন। ইভেন পুলিশের একজন ওসি ওনাকে পাঠাই দেন। তাহলে বলেন, আমরা এই 3 মাস পর পর বসে পর্যটন সংক্রান্ত এই যে একটা সিদ্ধান্ত নিব, কিভাবে নিব? কেউ কোনো কন্ট্রিবিউট এখানে করে না। দ্বিতীয়ত বলি, আপনি বললেন আমার মাননীয় সাংসদ এখানে উপস্থিত আছেন, যেহেতু উনি বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য। এ পর্যন্ত আমি যেটা বলবো যে এখানে পর্যটন মন্ত্রণালয় আছে, পর্যটন বোর্ড আছে, পর্যটন কর্পোরেশন আছে। আপনারা বলেন, কক্সবাজারের পর্যটনের একজন ম্যানেজার আছে। একজন ম্যানেজার দিয়ে আমার এই দায়িত্বের মধ্যে 9টা কাজ সরাসরি পর্যটন সংক্রান্ত। 20টা দায়িত্বের মধ্যে 9টা দায়িত্বই কিন্তু পর্যটনের উপর। আমি কাকে নিয়ে এই সিদ্ধান্ত নিব? আমি আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে, খুব ছোট্ট উদাহরণ। আমি অনেক কিছু আপনাদের পছন্দ হবে না সত্যিকার অর্থে। আমি যে জিনিসগুলো এখানে, যেহেতু আপনারা বলেছেন আমি এখানকার সন্তান, আমার গা জ্বলে। কিন্তু কক্সবাজারকে আমরা পারতেছি না। কেন পারবো না? এত টানাটানি কিসের? এখানে আমরা যারা আছি এদের মধ্যে কি মাথায় কিছু নেই? কি বুঝে না? কি স্বার্থ এখানে আমি জানি না। দ্বিতীয়ত হলো, এই কাজগুলো করতে গেলে আমি মনে করেন একটা ভূমির ছাড়পত্র দিলাম, লিখে দিলাম, যেহেতু আইনি আছে যে এটা পর্যটন মন্ত্রণালয়ের ছাড়পত্র গ্রহণ করতে হবে। জানেন, এই লোকটা এখানে একটা ওয়াটার পার্ক করতে এসেছিল। সেই ওয়াটার পার্ক করতে এসে আমরা ওনাকে বললাম যে এখানে আপনি করতে পারবেন, যেহেতু একটা আইনি নিয়ম আছে যে এটা পর্যটন থেকে আপনি ছাড়পত্র নিতে হবে। এই লোক 6 মাস পর্যটন মন্ত্রণালয়ে গিয়ে ঘুরছে, ওইখান থেকে পর্যটন কর্পোরেশনে গেছে, তারপরে ওখান থেকে পর্যটন মন্ত্রণালয় জেলা প্রশাসকের অফিসে পাঠিয়েছে, জেলা প্রশাসকের অফিস থেকে এডিসি রেভিনিউকে দিয়েছে, এডিসি রেভিনিউ নিচে এসি ল্যান্ডকে দিয়েছে। দুঃখের বিষয়, এসি ল্যান্ড এটা আবার আরেকটা উপজেলার মধ্যে, ওই উপজেলার যে নির্বাহী অফিসার ওনাকে দিয়েছে, ওখান থেকে উনি আবার তহসিলদারকে দিয়েছে। এটা আমার দেখা। এখন আপনি বলেন, সেই তহসিলদার থেকে আর উন্নয়ন কর্তৃপক্ষের কোনো আসে নাই। ওই লোক আমার কাছে 1.5 বছর পরে এসছে, বলে যে আমি হাত ছুটে জোর করে মাপ চেয়ে গেলাম, আমি কোনো কিছু এখানে করব না। এই যে জটিলতা আপনি দেখেন, অথচ এটা আমাদের দায়িত্ব, আমরা ছাড়পত্র দিয়েছি, ওরা শুধু বলা উচিত ছিল যে এটা আপনারা করেন বা করেন না। এই ধরনের এই যে জিনিসগুলো আছে, যেহেতু আজকে আমি এই ধরনের একটা সুযোগ পেয়েছি, কয়েকটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আমি অপেক্ষা করতেছি। এই বিষয়গুলো আমার গত 4 বছরের যে অভিজ্ঞতা আমি এখানকার সন্তান হয়ে পেয়েছি, আমি এটা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শেয়ার করব। প্রত্যেকটা বিষয় তোফায়েল সাহেব যে কথাগুলো বলেছেন, সেই বিষয়গুলো অনেক ক্ষেত্রে আমি এখন কিন্তু অনেক জায়গায় গিয়ে পর্যটন মন্ত্রণালয় যখন মিটিং করে, গত 3 বছরে যদি একটা সিদ্ধান্ত না হয়, এখানে কথা বলে কোনো লাভ নেই। আমি মিটিংও বলেছি, আপনারা বসেন
6 মাস পরে, 1 মাস পর, 15 দিন পরে এটা হবে। 3 বছরে এই সেন্ট মার্টিন সম্পর্কে কোনো সিদ্ধান্ত হয়নি। আজকে তোফাইল সাহেব যেগুলো বলেছেন এগুলার আলাপ হয়েছে, এখনো কিন্তু আমি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পাই নাই। ওনারা পরিবেশ মন্ত্রণালয় ওনাদের মতো ওনারা করতেছেন। আমি কিন্তু বারবার বলেছি এই সিদ্ধান্ত যদি আপনারা নিবেন কক্সবাজারে বসে, কক্সবাজারের যারা উনি যেরকম বলছেন ওদেরকেও সাথে রেখে আমাদেরকে করতে হবে। উনি সুন্দর প্রস্তাব দিয়েছেন, 3 মাস যাবে, গুড। 3 মাসে আমরা এখানে কতটুকু কি করতে পারি, কতটুকু আমরা কন্ট্রোল করতে পারি, কি কি সমস্যা হচ্ছে এগুলা আমি ইভেন এটাও করে দিয়েছি। আপনারা 3 মাসের কথা সেন্ট মার্টিন সম্পর্কে বলছেন, যখন আমাদেরকে ভরা বর্ষা মৌসুমে যখন সেন্ট মার্টিন থেকে কেউ টেলিফোন করে বলে স্যার আমাদেরকে বাঁচান, আমার বউটারে এখন ডেলিভারি করার প্রয়োজন, টেকনাফে নিয়ে যেতে হবে, তখন কাউকে পাওয়া যায় না, তখন কেউ যায় না ওখানে। তা আমি এই জন্য বলবো আপনাদেরকে, আমি এখানে যেটা ভুক্তভোগী এই উন্নয়ন কর্তৃপক্ষে করা হয়েছে কক্সবাজারের এই পর্যটনের বিকাশের জন্য, এটা অন্যান্য উন্নয়ন কর্তৃপক্ষ যেরকম আছে ওগুলো নয়। আমরা এটা আমাদের একটা রুটিন কাজ। আমি এ পর্যন্ত 383টা নকশার অনুমোদন দিয়েছি, 686টা ভূমি ছাড়পত্র দিয়েছি, অনেকগুলো মোবাইল কোড হয়েছে, অনেকগুলো উচ্ছেদ আমরা করেছি। তো সুতরাং এগুলো হলো মাত্র একটা নর্মাল আমাদের কাজ। কিন্তু দেখেন কক্সবাজারের এই যে সমুদ্র সৈকত 120 কিলোমিটার স্যান্ডি সি বিচ, এটা এখন আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় আলাদা একেবারে করে দেওয়া আছে। কিন্তু এটার একটা বিচ ম্যানেজমেন্ট কমিটি আছে, একটা চিঠির মাধ্যমে সেই 20-30 বছর আগে যে পর্যটন মন্ত্রণালয় থেকে বিচ ম্যানেজমেন্ট কমিটি আছে সেটা কিন্তু এখনো আমরা আলাদা করতে পারিনি। বিচ ম্যানেজমেন্ট কমিটিতে যারা আছে গিয়ে দেখেন, আজকে এখানে 370টা ঝুপড়ির দোকান আছে শুধু লাবণী পয়েন্টে। আমি ইনানির কথা বলতেছি না। ওই 360টা দোকান কার গিয়ে একটু বের করে আসে। আমি এখন একটা কেস টেক আপ করেছি, সত্যিকার অর্থে এইটা আমাদের মন্ত্রণালয় হয়ে সংসদীয় কমিটিতে গেছে। সংসদীয় কমিটির সিদ্ধান্ত এটা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে দায়িত্ব সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া। তারপরে ওনারা বলেছেন এটা আমাদের মন্ত্রণালয়ে ক্যাবিনেটে আলাপ হবে, ক্যাবিনেটে আলাপ হওয়ার পরে এটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এইভাবে আছে। তাইলে এখন আপনারা বলেন সি বিচের দোকানগুলো কার, কে অনুমতি দিয়েছে? ওনারা কি দিতে পারেন? আপনারা কি দেখেন? এই জন্য আমার কাছে এখানে মাননীয় আমাদের সংসদ সদস্য এখানে আছেন, উনি যেহেতু বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির স্থায়ী কমিটির সদস্য, আমি ওনার কাছে অনুরোধ করব আপনি এটা কক্সবাজারের স্বার্থে আপনি দেখেন, আপনিও আসেন, আমরা এইগুলোকে ফেরত নিয়ে আসি। এখানে না হলে আপনি পর্যটন মন্ত্রণালয়ের একজন সিনিয়র অফিসারকে আনেন যে সিদ্ধান্ত দিতে পারবে। একজন ম্যানেজার দোকানদার এখানে রেখে তো লাভ নাই। উনি তো ওই শৈবালের ম্যানেজার হিসাবে উনি নিযুক্ত। কক্সবাজারে জেলা প্রশাসকের কাজ এটা নয়, ওনাকে এটা দেওয়া হয়েছে। আমি অনুরোধ করব আমরা তেল মারাটা বন্ধ করি, আমরা অবৈধ কাজগুলো বন্ধ করি, আমরা যার যে দায়িত্ব সে দায়িত্বগুলো পালন করি। কলিমুল্লাহ সাহেব বলছেন, আমি ওনাকেও এখন জিজ্ঞেস করব, ওনারা 10-15 লক্ষ রোহিঙ্গার জন্য কাজ করতেছেন, আমাদের হোস্ট কমিউনিটির জন্য ওনারা কি করেছে আমি জানি না। আমি ওই একদিন বলেছিলাম, আমি আবার এরকম টক শোতে, যে সমস্ত দৃশ্যগুলো হোস্ট কমিউনিটির জন্য ওই দিন বলার পর থেকে বেশ কিছু কাজ হয়েছে, বেশ কিছু কাজ দিচ্ছে। কিন্তু আমি মনে করি এইটা সকলকে ইনভলভ করে এখানে কক্সবাজারে হোস্ট কমিউনিটির জন্য কিছু কাজ এনজিওদের করা প্রয়োজন। যেগুলো করতেছেন আপনারা কোনো না কোনো একটা জায়গা দিয়ে করতেছেন, কিন্তু এটা অদৃশ্য, দৃশ্যমান নয়। আমরা দৃশ্যমান জিনিস দেখতে চাই। তাছাড়াও কক্সবাজারে যে সমস্ত উন্নয়নের কথা বলা হচ্ছে, আমরা সেই উন্নয়নের কাজগুলো করে যাচ্ছি। আমি কিন্তু করব, আমি ডানে বামে এগুলো কিছুই বুঝি না। আমি সকলকে নিয়ে চাই, যে সকলকে নিয়ে আমরা যেতে চাই। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ যেটা আমার এখন দায়িত্বের মধ্যে আছে, সেটা হলো মহাপরিকল্পনা। মহাপরিকল্পনা করার জন্য আজকে
4 বছর ধরে আমি আমার জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি। এখন এরিয়া ঠিক হয়েছে, জনবল ঠিক হয়েছে, অফিস বিল্ডিং ঠিক হয়েছে, আমাদের প্রবিধান ঠিক হয়েছে। এখন যদি আমরা এই মাস্টার প্ল্যানটা অনুমোদন পাই, আল্লাহর অশেষ রহমত, এটা এখন পরিকল্পনা মন্ত্রণালয়ে গেছে। পরিকল্পনা মন্ত্রণালয় থেকে অনুমোদনের পর সেনাবাহিনীকে এটা ডিপিএম পদ্ধতিতে করার দেওয়ার জন্য বলা হয়েছে। এখন ওদের সাথে সকলকে নিয়ে, সকল মন্ত্রণালয় এবং কক্সবাজারবাসী আপ টু মেম্বার পর্যন্ত নিয়ে আমরা এই মাস্টার প্ল্যানটা যদি করতে পারি, কোথায় কি হবে, কোন জায়গায় কি জোন হবে, আবাসিক এরিয়া কোথায় হবে, হাসপাতাল কোথায় হবে, স্কুল কোথায় হবে, এগুলো যখন নির্দিষ্ট হবে তখন আমি মনে করি আমরা তখন ইনশাল্লাহ শুধু কন্ট্রোলিং অথরিটি হিসাবে উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করবে, যারটা সে করবে। মাস্টার প্ল্যানে যা আছে অনুরোধ করা হবে যে আপনার রাস্তা ওইটুকু হবে, ওইভাবে করবে, এবং ধাপে ধাপে 5 বছর পর পর এটা যেখানে প্রয়োজন সেখানে ইমপ্রুভ করা হবে। এ পর্যন্ত আমরা আছি মোটামুটি। আমি মনে করি আপনারা যে আয়োজন করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যেটা বলতে চাচ্ছি, সবাই যদি আমরা সম্মিলিত ভাবে যার কাজ যেটা সেটাতে সহযোগিতা না করি তাহলে কিন্তু কোনোদিন হবে না। এখন আমি একটু আরেকটা ছোট্ট উদাহরণ দিই। বিচের মধ্যে এখন কেউ কোনো কিছু করবে, আমাদের অনুমতি নিবে না, আমরা ওইটা গিয়ে ভেঙে দিচ্ছি। যদি ভেঙে না দিতে পারি তাহলে একটা ফাইল বানাইয়া এটা যাতে ভবিষ্যতে ভাঙতে হয় সেটার ব্যবস্থা রাখি। অনেক সরকারি অফিস যেগুলা এখানে অনেক কনস্ট্রাকশন করছে যেগুলোর কোনো অনুমতি নেয় নাই, আমরা গাছে গিয়ে লাগাই দিয়ে আসছি। এখন আমরা এখনো একটু দুর্বল, শক্তিশালী হই নাই। উন্নয়ন কর্তৃপক্ষের 240 জন ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট এবং এই যে প্ল্যানার যখন থাকবে, আমি এইটুকু নিশ্চিত বলতে পারি আমরা এই প্ল্যানের বাইরে। ধন্যবাদ, ধন্যবাদ। জি, আবার আসবো আপনার কাছে, আমরা আবার আসবো। জি, আপনার কাছে আবার আসবো। আমরা যাবো। এবং আমাদের সাথে মাননীয় সংসদ সদস্য এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য যেন আশিকুল্লাহ রফিক ভাইয়ের কাছে যাবো, মাননীয় সংসদ সদস্যের কাছে। রফিক ভাই একটু কাইন্ডলি আনমিট করতে হবে। আমরা আসলে যে জিনিসটা আমরা আজকে এই অনুষ্ঠান, আমরা আসলে প্রবাস দর্পণ এর আগেও আমাদের আরেকটা অনুষ্ঠান করেছিলাম বিশেষ করে রোহিঙ্গাদের নিয়ে। রফিক ভাই ওই অনুষ্ঠানে ছিলেন। তো আমরা মূলত বাংলাদেশের প্রতিটা জেলায় তৃণমূল পর্যায়ে আমরা বিভিন্ন অনুষ্ঠান করে এবং সমস্যা এবং সমাধানের কথাগুলো তুলে ধরি। যেহেতু আছে মাননীয় সংসদ সদস্য আছেন, আমি একটা জিনিস যেটা বুঝতে পারি যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন বা বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, কিন্তু আমাদের বিভিন্ন সেক্টরে আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক কিছু আটকে যায়। এই ব্যাপারে কি বলবেন মাননীয় সংসদ সদস্য? একটু আনমিট করতে হবে। ধন্যবাদ। আমি প্রথমেই প্রবাস দর্পণকে কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়ন কোন পথে সময় উপযোগী একটি বিষয়বস্তুর উপর আজকের এই অনলাইন ভিত্তিক এই আলোচনার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এর আগেও রোহিঙ্গা ইস্যুতে আপনারা এখানে কোভিড চলাকালীন, বিশেষ করে যখন লকডাউন অবস্থায় ছিল, সে সময় আমরা সবাই অনলাইনে সংযুক্ত হয়েছিলাম। আমি আসলে এই এলাকায় আছি, আমি প্রোগ্রামের মধ্যে ছিলাম, আমি শুরু থেকে ফলো করার চেষ্টা করছি, বাট আমি দেখলাম আমাদের যারা আলোচক আমরা যার যার অবস্থান থেকে আমরা কথা বলছি, বাট এখানে একটি সমন্বিত বিষয়ের যে বিষয়টি আছে যে কক্সবাজার পর্যটন শিল্পের উন্নয়ন। আসলে কক্সবাজার জেলাটা এমন একটি জেলা, বাংলাদেশের প্রত্যেকটা জেলা বা প্রত্যেকটা অঞ্চলের সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে। আর কক্সবাজার জেলাটা এমন একটি জেলা যেখানে বাংলাদেশের সকল বৈশিষ্ট্য এখানে সন্নিবেশিত। এখানে সমুদ্র বলেন, নদী বলেন, পাহাড় বলেন, এখানে আমাদের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী বলেন, বাঙালি ভাষাভাষী, মুসলিম, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, আমাদের এই রাখাইন সম্প্রদায়, আবার একই সাথে আমাদের এখানে পর্যটন, একই সাথে আমাদের বর্ডার, একই সাথে আমাদের ব্লু ইকোনমি, একই সাথে আমাদের আসলে কোনো কিছুরই কক্সবাজারকে কেন্দ্র করে কোনো কিছুরই মানে শেষ নেই। অফুরন্ত একটা সম্পদের একটা সমাহার হচ্ছে আমাদের এই কক্সবাজার এবং বাংলাদেশের গর্ব। তো সুতরাং আমরা যে বিষয়গুলি সবাই আমরা যার যার অবস্থান থেকে কথা বলছি, অনেকে হয়তো আমি দেখলাম যে বিজনেস বা যারা এনজিও থেকে আছি, আমাদের পালসের প্রধান নির্বাহী কলিম ভাই,
উনি ওনার কন্টেস্ট থেকে জিনিসটাকে মূল্যায়ন করেছেন। আমাদের তুফাইল সাহেব যিনি আমাদের ট্যুর অপারেটরের পক্ষে, উনি ওনাদের অবস্থান থেকে জিনিসটাকে বলেছেন। আমাদের কলিমুল্লাহ আমাদের সাংবাদিক এবং সাবেক ছাত্রনেতা, সে তার অবস্থান থেকেই সেভাবে বলেছেন। ইভেন আমাদের উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সাহেব উনিও ওনার যে লিমিটেশন গুলিকে উনি তুলে ধরেছেন, ক্রাইসিস গুলিকে, এবং উনিকে এটাকে যে ফেস করছেন। আপনি দেখবেন বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারকে এতটুকু অন করেন এবং কক্সবাজারকে ভালোবাসেন এবং পর্যটন শিল্পের বিকাশের জন্য কাজ করছেন। বাংলাদেশে কিন্তু বিভাগীয় শহরগুলিতেই শুধুমাত্র উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী এখানে ফিল করেছেন, অনুধাবন করতে পেরেছেন যে কক্সবাজার একটা আমাদের সিটি কর্পোরেশন না হওয়ার পরও, বিভাগীয় শহর না হওয়ার পরও কক্সবাজারের মতো জেলাকে গুরুত্ব দিয়ে এখানে উন্নয়ন কর্তৃপক্ষ করা হয়েছে। এবং সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ ইস্যু, সেটি হচ্ছে যে একটি মাস্টার প্ল্যান প্রণয়ন করা, যেটি আমাদের উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয় বলেছেন যেটি ডিপিএম হতে যাচ্ছে। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি না থাকার কারণে উনি যে ওনার বক্তৃতায় বলেছেন উনি কতটা প্ল্যান অনুমোদন দিয়েছেন এটসেট্রা এটসেট্রা, অনেক সময় দেখা গেছে যে একটা মাস্টার প্ল্যানকে ফলো করতে গিয়ে আমাদের এখানকার ভৌগোলিক অবস্থানটাকে সেই মাস্টার প্ল্যানে পুরোপুরি সেটা কভার করেনি, যার কারণে এই মাস্টার প্ল্যান রিভিউর বিষয়টা চলে আসছে। এবং একই সাথে আমাদের শুধু পর্যটন নয়, যেহেতু পুরো কক্সবাজারকে নিয়ে মাস্টার প্ল্যান, আমাদের এখানে গভীর সমুদ্র বন্দর, সেটিও পর্যটনকে প্রমোট করবে। আমার এখানে পাওয়ার প্ল্যান্টগুলি, পাওয়ার হাব তৈরি হচ্ছে, সেটি পর্যটনকে প্রমোট করবে। আমাদের এখানে 7টি ইকোনমিক জোন এখানে হতে যাচ্ছে, যদিও বলা হচ্ছে যে পর্যটন মন্ত্রণালয় এটি করছে না। আসলে মন্ত্রণালয় তো কোনো বিজনেস বা ইয়ে করে না, এটা একটা বিজনেসকে প্রমোট করার ক্ষেত্রে নীতিগত সিদ্ধান্তগুলি তারা দেয়। তো সেই ক্ষেত্রে আমাদের অনেক লিমিটেশন আছে। আমাদের 16 কোটি মানুষের একটি দেশ, আমরা 2021 সালে মধ্য আয়ের দেশের চ্যালেঞ্জ নিয়েছি। আমরা তো উন্নত দেশের, আমাদের যে প্রবাসের যিনি আমাদের বললেন, এই যে আমাদের দূতাবাসের তাজউদ্দিন শিকদার সাহেব, ওমান থেকে সম্ভবত তিনি, তো ওই পর্যায়ে বাহরাইন থেকে ওনাদের যে প্রাকৃতিক সম্পদ, যে ফুয়েল ইকোনমি, সেটি তো আমাদের নেই। আমাদের বর্তমান সিচুয়েশন, আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট, আমাদের ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক যে ভিত্তি, সেটির উপর ভিত্তি করেই কিন্তু আমাদের কন্টেস্টে আমাদেরকে আগাতে হবে। সেই জায়গায় কিন্তু বাংলাদেশ পৃথিবীতে দৃশ্যনীয় ভাবে এগিয়ে যাচ্ছে এবং কক্সবাজারকে সেখানে সব ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হয়েছে। কক্সবাজার আপনি দেখেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি করা হচ্ছে, কক্সবাজারের রেল লাইন সম্প্রসারিত হয়ে গুন্দুম পর্যন্ত যাচ্ছে, যেটি সেকেন্ড ফেজে মাতারবাড়ি এবং আমার মহেশখালীতে চলে আসবে। কক্সবাজারে রোডকে 4 লেন করা হচ্ছে, কক্সবাজারের সাথে কানেক্টেড করার জন্য কর্ণফুলীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ করা হচ্ছে। আপনি এই যে কাজগুলি, কানেক্টিভিটির যে কাজগুলি, এগুলি যদি সম্পন্ন হয় তাহলে কক্সবাজারের পর্যটন শিল্পটা কোথায় দিয়ে দাও। এখন হয়তো আমি একজন এন্টারপ্রেনার হিসেবে, উদ্যোক্তা হিসেবে আমি বিচ্ছিন্নভাবে হয়তো কিছু একটা কাজ করছি, আমাকে যাতে একটা সিস্টেমের মধ্যে আমি আসি, সেজন্য এই যে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়টা এখানে খুবই গুরুত্বপূর্ণ। এবং আন্তঃমন্ত্রণালয় সমন্বয়টা যদি আমরা সঠিকভাবে করতে পারি, আমাদের বিচকে যদি আমরা যদি কক্সবাজারের 150 কিলোমিটার আনব্রোকেন বিচকেই পর্যটন মনে করি তাহলে হবে না। আমার কুতুবদিয়া থেকে সেন্ট মার্টিন পর্যন্ত পুরো এলাকাটাকে আমাদেরকে পর্যটনের হাব হিসেবে গড়ে তুলতে হবে। এবং এখানে কক্সবাজারের পাশাপাশি আমাদের হিল ট্যাক্স, আমাদের যে পার্বত্য চট্টগ্রাম আছে, সেটিকে এটির সাথে কানেক্টেড করতে হবে। তাহলে একজন মানুষ বিদেশি, সে যেহেতু 4 দিন বা 3 দিনের একটা প্রোগ্রাম করবে, প্যাকেজ করবে, সেখানে সে টোটাল এই বিষয়গুলিকে সে কভার করতে পারবে এবং সেভাবে কক্সবাজারকে এখানে আমরা নিয়ে আসবো। এবং আমাদের ইকোনমিক জোনগুলি কিন্তু সেভাবেই, এক্সক্লুসিভ জোনগুলো সেভাবেই কিন্তু আমরা গড়ে তুলছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর তনয়া, ওনার যে ভিশন এবং ওনার যে দূরদর্শিতা, এটি প্রমাণ করেছে যে কক্সবাজার আগামী দিনের ইকোনমিকে কোথায় নিয়ে যাচ্ছে। যেখানে আমরা মাতারবাড়িতে, আমরা সোনা দিয়ে গভীর সমুদ্রের কথা বলতাম, এটি মহেশখালীর দক্ষিণাংশে, ঠিক এখন মহেশখালীর উত্তরাংশে মাতারবাড়িতে সেই গভীর সমুদ্র বন্দর, আজকে জাহাজ সেখানে চলে আসছে। আজকে এই এলাকাগুলি, আমি আজকে বিকালে আমার মহেশখালীর অত্যন্ত একটা ইউনিয়ন হচ্ছে কুতুবজুম ইউনিয়ন, সোনাদিয়ার যে এলাকা, সেই ইউনিয়নে আমি দেখেছি 11টা ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ কোথায় চলে গেছে? এক সময় খড়ের গাদা নিয়ে বল বানিয়ে সেটা দিয়ে বাচ্চারা খেলতো, আজকে থেকে 20 বছর আগে। বর্জ্যটা তো দেখার প্রশ্নই ওঠে না, কাঠ দিয়ে ব্যাট বানিয়ে কোন একটা বল জাতীয় দ্রব্য দিয়ে পিটাপিটি করতো, এটা নিয়েই বিনোদন ছিল,
বা স্পোর্টস ছিল আমাদের সেই জায়গায় কুতুবজুমার মতো জায়গায় 11টি স্পটে আপনার এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, সেরকম অবস্থায় আমরা চলে গেছি। অর্থাৎ সামাজিকভাবে, সাংস্কৃতিক অঙ্গনে, আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, আমাদের পর্যটনের ক্ষেত্রে সামগ্রিকভাবে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের এখানে রিলিজিয়াস ট্যুরিজমকে আমরা প্রাধান্য দিচ্ছি। আমাদের আদিনাথ মন্দিরকে কেন্দ্র করে আমরা এখানে ট্যুরিজম হাব গড়ে তুলতে চাই। আমাদের কুতুবদিয়া, আমি সেন্ট মার্টিনের উপর আমি ডিপেন্ডেন্ট থাকবো না। আমি কেন সেন্ট মার্টিনকে আমি ওইটা অবশ্যই পর্যটনের কেন্দ্র হিসাবে সেটা আকর্ষণীয় থাকবে, বাট তার পাশাপাশি আমরা কুতুবদিয়া, সেখানে বাতিঘর রয়েছে, সেখানে রিলিজিয়াস ভিত্তিক সেখানে ট্যুরিজম আমরা গড়ে তুলতে পারি। আমাদের যে 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 আমাদের জীব বৈচিত্র্যটা রয়েছে, আমাদের যে চ্যানেলগুলি আছে, আমাদের যে প্যারাবনগুলি আছে, আমরা সেখানে কিন্তু ট্যুরিজমকে আমরা সোনাদিয়ার মতো জায়গায় সেখানে ইকো ট্যুরিজম গুলিকে আমরা প্রমোট করছি। অর্থাৎ আমি সবার মতো আমি হতাশ ভাবে আমি বলতে চাই না, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কণ্ঠে কণ্ঠে মিলিয়ে আমরা বলতে চাই যে সরকারের ইনিশিয়েটিভ গুলি সব পজিটিভ, হয়তো বাস্তবায়নের ক্ষেত্রে আমি সঠিক কাজটা করতে পারছি না, বা আমি ব্যক্তির কোনো লিমিটেশন তৈরি হচ্ছে, বা যারা যেখানে চেয়ার হোল্ড করছে উনি ওনার চেয়ারের বাইরে যেতে পারছেন না, সেই জায়গাগুলি হয়তো অনেক সময় ক্রাইসিস হচ্ছে। আর এখানে যেহেতু এটি অনলাইন, একটি বিদেশ ভিত্তিক একটি অনলাইন চ্যানেল, আমাদের আভ্যন্তরীণ বিষয়গুলির চাইতে আমাদের পটেনশিয়াল যে বিষয়গুলি, সম্ভাবনা যেগুলি আছে এবং সেগুলি কিভাবে আমরা কাজে লাগাতে পারি সেই বিষয়টাকে আমাদেরকে এখানে ওঠানো দরকার। তো আমি মনে করি যে কক্সবাজার পর্যটন শিল্পের উন্নয়ন নয়, সামগ্রিক বাংলাদেশের অর্থনীতি ক্ষেত্রে শুধু পর্যটন নয়, এখানকার ইকোনমি আগামী দিনে ব্লুমিং একটা ইকোনমি, একটি সম্ভাবনা, একটি মাস্টার প্ল্যান যদি আমরা সঠিকভাবে এখানে প্রণয়ন করতে পারি এবং সবাই যদি সেই মাস্টার প্ল্যানের আওতায় আমরা সমন্বিতভাবে কাজ করি, কক্সবাজার বাংলাদেশের যে জাপানিজ অ্যাম্বাসেডার গত কিছুদিন আগে তিনি বলেছেন যে আরেকটা সিঙ্গাপুর হতে যাচ্ছে, তাহলে আমরা কিন্তু তাদের দৃষ্টিতে আমাদের অনেক সম্ভাবনা, বাট আমরা আমাদের সেই দৃষ্টিভঙ্গিটাকে সেখানে প্রসারিত করতে পারছি না। এটা আমাদের কিছুটা লিমিটেশন গুলি রয়েছে, সেই লিমিটেশন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং সবাইকে নিয়ে কাজ করার একটি মেন্টালিটি আমাদের মধ্যে তৈরি করতে হবে। সেটি ইতিমধ্যে কিন্তু অনেকাংশে তৈরি হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সেভাবেই আমাদেরকে গাইডলাইন দিচ্ছেন। তো আমি মনে করি যে আজকে অনেক রাত হয়ে যাচ্ছে। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আমরা এই পর্যায়ে আমরা শেষ করে দেবো। আমরা আমাদের অতিথি যারা আছেন আমরা 2-3 মিনিট করে শুনে আমরা আপনাদের দিয়ে শেষ করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই সবার চমৎকার অপিনিয়ন দিচ্ছে এবং সেগুলি আমাদের জন্য একটু ইনফরমেশন হলো। আমরা মাননীয় সংসদ সদস্য আমরা অনুষ্ঠান আরো বেশিক্ষণ না, 10 থেকে 15 মিনিট অনুষ্ঠান চলবে, একটু কাইন্ডলি থাকেন। আমি আমি শুরুতেই যাব। আমাদের সাথে আছেন আমাদের প্রবাসী প্রতিনিধি, পরিবেশ আন্দোলনের অন্যতম নেতা কলিম ভাই। একটু আনমিট করতে হবে। আপনার কি পরামর্শ রয়েছে কক্সবাজারের পর্যটন শিল্প উন্নয়নের ব্যাপারে? সংক্ষিপ্ত করতে হবে। আমাদের এমপি সাহেব যেটি বলেছেন সেটি, এটি একটি অনন্য বৈচিত্র্য জেলা। এখানে পর্যটক এমন ভাবে আল্লাহ পাক তৈরি করেছেন, এখানে সব জায়গায় এমন কোনো জেলা নেই যে এখানে ছিল না। তবে পরিবেশের জন্য আমরা খুবই ক্ষতি। আমাদের একসময় চকরিয়াতে সুন্দরবন ছিল, সেটি ধ্বংস হয়ে গেছে। আমাদের যে সম্ভাবনা অনেকগুলো জায়গায় কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের প্রায় 6,000 এখন বনভূমি এখন ধ্বংস হয়ে যাচ্ছে, যেটি আমরা রোহিঙ্গাদের মাধ্যমে। আমরা কখনো সেন্ট মার্টিনে পর্যটন যেতে পারবে না, সেটি কখনো আমরা পরিবেশ আন্দোলনের পক্ষ থেকে আমরা কখনো বলি না। আমরা বলছি সেখানে পর্যটন অবশ্যই যেতে হবে, কিন্তু সেখানে কংক্রিটের যে স্থাপনা, যে বীজ, যে দ্বীপের উপর যে ইট পাথর কংক্রিট দিয়ে বিচের যে একটা চাপ তৈরি করা হচ্ছে, সেটি তো উপর থেকে চাপ দিলে ওতে পানির নিচে এমনি তলিয়ে যাবে। সেখানে আমরা কাকে বাধা দিব? আমরা শুধু একসময় হোটেল গুলার কথা বলতাম, কিন্তু হোটেল গুলার যখন আমরা বাধা দিয়েছি, সেখানে কোস্টগার্ড, নেভি, তারপরে আমাদের বিভিন্ন বাহিনী, বিডিআর সবাই বিশাল বিশাল 3তলা 4তলা 5তলা বিল্ডিংই তুলে ফেলছে। আমরা শুধুমাত্র জনগণ যারা ভাত খায়, খেটে খাওয়া মানুষ, আমরা তাদের পেটে লাথি দিলে হবে না। আমাদের আইন যদি আমরা করতে হয়, সবার জন্য আইন সমানভাবে যাতে এদেশে প্রয়োগ হয়। আর আমাদের ফুরকান সাহেব যেটি বলেছেন যে তিনি গাছে গিয়ে তিনি নোটিশ দিয়েছেন এবং আমাদের সামনে তিনি, আমি দেখেছি একটি বাহিনীর যে ব্রিজ দিচ্ছে সেটি জোরালো ভাবে সে প্রতিবাদ করেছেন। আমরা যেটা মনে করি সেটি হচ্ছে কি, আমরা গরিবের বউ সকলে পাবি, কিন্তু এখানে উন্নয়ন কর্তৃপক্ষ হয়েছে, আমাদের মাননীয় সংসদ সদস্যরা রয়েছেন, আমাদের জেলা প্রশাসন রয়েছেন এবং আমাদের স্থানীয় লোকাল কমিউনিটি রয়েছেন। আমরা মনে করি কেউ আইনে উঠতে না, সেটি যত কিছু হোক, যত বাহিনী হোক, তাকে অবশ্যই আইন মানতে হবে। কারণ প্রধানমন্ত্রীর ইচ্ছায় উন্নয়ন কর্তৃপক্ষ হয়েছে, প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশের জেলা প্রশাসন কাজ করছে, প্রধানমন্ত্রী আমাদের প্রতিনিধিদের সুযোগ দিয়েছেন বলে জনগণ তাদের ভোট দিয়েছেন। এখানে কাকে উপেক্ষা করে
কেউ ঢাকা থেকে এসে বা প্রধানমন্ত্রী কার্যালয়ের নামে যে কিছু করা হচ্ছে সেটি আমরা কোনো অবস্থায় সেটিকে আমরা কখনো মেনে নিতে পারি না। তো আমরা ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী সুদৃষ্টিতে কক্সবাজার এগিয়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের যে উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান, আমাদের এমপি গুলো, তারা কক্সবাজারে খুবই আন্তরিক, তারা চেষ্টা করে যাচ্ছে কক্সবাজারকে গড়ে তোলার জন্য। তবে আমরা আশা করবো একটি সমন্বয় হবে সবার মধ্যে, আমাদের উন্নয়ন কর্তৃপক্ষ, আমাদের স্থানীয় জনপ্রতিনিধিরা এবং আমাদের যে অন্যান্য সংস্থা যারা সমুদ্রের জমি দখলে প্রতিযোগিতা করছে। প্রতিযোগিতা অলরেডি শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী যখনই বলছে ব্যুরোক্রেমে, তারপর দিনে সমুদ্র দখলে প্রতিযোগিতা অলরেডি শুরু হয়ে গেছে। আমরা মনে করি এটি নিয়ন্ত্রণ করা দরকার। সমুদ্র সৈকত অক্ষত থাকলে, সমুদ্র সৈকত সৌন্দর্য আমরা যদি রক্ষা করতে পারি, তাহলে এদেশে ট্যুরিজম আসবে। আর না হলে ট্যুরিজম অলরেডি কক্সবাজার ট্যুরিজম কমে, সেটি আমরা দেখতে পাচ্ছি। সেটি সিলেটের হবিগঞ্জে, সেখানে কক্সবাজার ট্যুরিজম চলে যাচ্ছে। কিন্তু আমরা যে সেক্টরটা, কক্সবাজার থেকে আমরা বান্দরবন যাওয়া যায়, কক্সবাজার থেকে রাঙ্গামাটি যাওয়া যায়, কক্সবাজার থেকে সাজেক যাওয়া যায়, এবং কক্সবাজার থেকে যে কোনো জায়গায় গিয়ে ট্যুরিজম করা যায়। কানেক্টিভিটি হচ্ছে কক্সবাজার বাংলাদেশের ট্যুরিজম, সেটি ট্যুরিজম সিটি। আমরা মনে করি শুধু কক্সবাজারে যেমন নদী রক্ষা কমিটি হয়েছে, বাংলাদেশে সমুদ্র রক্ষা একটি কমিশন করার জন্য আমরা আজকে দাবি জানাচ্ছি। সে ব্যাপারে আমি মাননীয় সংসদ সদস্য আমাদের সকলের শ্রদ্ধেয় আমি আশিকুল্লাহ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ খলিলুল্লাহ ভাই, ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু যাব, আমাদের সাথে আছেন তাজউদ্দিন সিকান্দর ভাই, যিনি বাহরাইন বাংলাদেশ কমিউনিটির চেয়ারম্যান দায়িত্বে আছেন, প্রতিষ্ঠার চেয়ারম্যান, যিনি দীর্ঘদিন যাবৎ বাহরাইনে কাজ করছেন, মানুষের জন্য, প্রবাসীর জন্য কাজ করেন, সহযোগিতা করতেছেন। আমরা একটু তীর্থনয়ন হিসেবে আপনার বাইরে থেকে আছেন, কক্সবাজারে কিভাবে দেখছেন এবং কক্সবাজারের উন্নয়নের ব্যাপারে আপনার কি পরামর্শ রয়েছে তাজউদ্দিন ভাই? ধন্যবাদ বগদাদ, ধন্যবাদ আমাদের মাননীয় সংসদ সদস্য, এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা আলোচনা করেছেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ প্রবাস থেকে আপনাদের সবাইকে। আমার এক কথাই বলতে চাই যে পরিবেশ সুন্দর হলে আমাদের পর্যটক কেন্দ্র আরো এগিয়ে যাবে, দেশের ভাবমূর্তি অনেক বিশ্বের দরবারে উজ্জ্বল হবে। পরিবেশ বলতে অনেক অনেক বিষয় আছে, যেমন আপনার সেখানে ময়লা আবর্জনা হতে পারে, আপনার আশেপাশের বসতি বিষয়গুলো দেখার বিষয় আছে, আপনার সন্ত্রাসীর বিষয়গুলো দেখা আছে, মানুষের সেফ। সবসময় যে পর্যটক আসলো সেখানে যদি কেউ আশেপাশে সন্ত্রাসী করে বা কোনো কিছু আপনার একটা মারামারি হয়, এই সব বিষয় থেকে সব বিষয়ে নজরে রেখে আমি মনে করি যে পরিবেশ যতই সুন্দর করা যাবে ততই আমাদের সেখানে বিশ্বের থেকে, বিভিন্ন দেশ থেকে পর্যটক বেশি আসবে এবং আমাদের দেশ উন্নতি হবে, আমরা আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে। ধন্যবাদ আপনাদের সবাই। ধন্যবাদ তাজউদ্দিন সিকান্দর ভাই, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। আমি একটু যাব, আমাদের সাথে আছেন আমরা জানি পালস বাংলাদেশের প্রধান নির্বাহী সাইফুল ইসলাম চৌধুরী কলিম ভাই। কলিম ভাই, কি পরামর্শ রয়েছে আপনার কক্সবাজারের পর্যটন শিল্প উন্নয়নের ব্যাপারে একটু বলেন একটু। জি, থ্যাংক ইউ। তো আমি এতক্ষণ বক্তারা যা বললেন ওনারা যথার্থই বলেছেন। উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান মহোদয় বলেছেন এনজিওদের হোস্ট কমিউনিটি ওয়ার্কের ইস্যুতে। সম্প্রতি হোস্ট কমিউনিটিতে 30% সার্ভিস এনজিওরা চেষ্টা করতেছে। এর আগে 100% ক্যাম্প কেন্দ্রিক কাজ ছিল। ইতিমধ্যে সব আগ্রহের প্রেক্ষিতে এনজিওরা আমরা ডোনারদেরকে কনভিন্স করার চেষ্টা করেছি এবং তারা সন্তুষ্ট, তারা হোস্ট কমিউনিটির দিকে নজর দিয়েছে। 30% ওয়ার্ক এখন হোস্ট কমিউনিটির দিকে কাজ শুরু হয়ে গেছে। তো ইতিমধ্যে এমপি মহোদয় যা বললেন উনিও যথার্থ বলেছেন, ওনার বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত। তো এখানে যেটা দরকার সেটা হলো যে সকল স্টেক হোল্ডার যারা আছেন ওনাদের মধ্যে একটা বেটার কোঅর্ডিনেশন দরকার। মাননীয় প্রধানমন্ত্রী উনি খুবই আন্তরিক, কক্সবাজারের মেগা প্রজেক্ট গুলো হচ্ছে এটা খুবই যৌক্তিক, রেলওয়ে আসতেছে খুবই যৌক্তিক। কক্সবাজার যখন প্রবেশ করে মানুষকে তো ওয়েলকাম করতে হবে, রিসিভ করতে হবে, এই মানুষগুলো তো সন্তুষ্টি আনতে হবে। সন্তুষ্টি আনার জন্য আমার যে মাল্টি প্ল্যান, আমার প্ল্যানটা ইতিমধ্যে আগে ছিল পৌরসভা কেন্দ্রিক, এখন পুরা জেলা জুড়ে হচ্ছে, এটা খুবই আশাব্যঞ্জক, ভালো। কিন্তু কত এটা তো বাস্তবায়ন করতে হবে। এই জন্য স্তর, একটা হচ্ছে শর্ট, একটা মিড টার্ম, একটা লং টার্ম। আমাকে সেভাবেই প্ল্যান করতে হবে। একটা শর্ট ড্রাইভ দিতে হবে কোনটা প্রায়োরিটি, পরবর্তীতে আমাকে মিড এবং লং টার্মে যেতে হবে। আরেকটা ব্যাপার হলো যে আমাদের
ট্যুরিজমের যিনি তুফাইল ভাই বললেন, পরিবেশ এবং প্রতিবেশ দুইটাকে রক্ষা করে ট্যুরিজম সম্ভব। আমরা সুদানের নীলকে ঘিরে ট্যুরিজম দেখেছি, আমরা জাপানে হিরোশিমা, ওসাকা, কিয়োটোতে এই পর্যটন দেখেছি, আমরা বিভিন্ন দেশে অনেক জায়গায় আমরা ট্যুরিজম দেখেছি। পরিবেশ রেখে হুড়োহুড়ি পড়ে যায় পর্যটকের অনেক মানুষ, এত মানুষ কিন্তু এখানে হোস্ট কমিউনিটিতেও এত নাই, ওইভাবে পর্যটক অন্য দেশে ভিড় জমায়। কিন্তু কোথাও এখানে অসম্ভব বলতে কিছুই নাই, কিন্তু আমাদেরকে বেটার পরিকল্পনা নিয়ে সুপরিকল্পিত ইনিশিয়েটিভ নিতে হবে। আমি বন্ধ করে দিলাম এটা কিন্তু সলিউশন নয়, আমি বারণ করলাম শিপ যাবেন এটা সলিউশন নয়। শিপ যাবে, পর্যটক আসবে, কিন্তু কিভাবে বেটার ওনাদেরকে আমরা ওয়েলকাম করতে পারি পরিকল্পনা লাগবে, পরিকল্পিত আমাদের ইনিশিয়েটিভ নিতে হবে। এখানে কোঅর্ডিনেশনটা আমাদের দুর্বল আছে, এই কোঅর্ডিনেশন আমাদের যথার্থ নিতে হবে। কক্সবাজার একটা মানসম্মত হসপিটাল আমাদের আছে আগের চেয়ে ভালো। আরো কিভাবে একজন বিদেশি যদি অসুস্থ হন উনি ওই হসপিটাল গিয়ে ট্রিটমেন্ট নিতে পারবেন কিনা সেই মান নিশ্চিত করতে হবে। পরিকল্পনার মধ্যে সেটাও দরকার। কক্সবাজার একটা পাবলিক ইউনিভার্সিটি দরকার। এখানে অন্য দেশ থেকে ইউনিভার্সিটিতে পড়ার জন্য অনেক ছেলে মেয়ে আসবে। ট্যুরিজম কেন্দ্রিক দুনিয়ার অনেক দেশে আপনার পর্যটন গড়ে উঠেছে, ঠিক কক্সবাজারও এটা সম্ভব। এটাকে আমাদের যারা এখানে আছেন, আমাদের এমপি মহোদয় আছেন, উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয় আছেন, ওনারা ভাবছেন এই ভাবনাটুকুকে কোঅর্ডিনেশন হতে কিভাবে ত্বরান্বিত করা যায়। যেমন কক্সবাজারে রোডের কাজ চলে, সকল রোড এখন ব্যস্ত, খনন কাজ চলছে, কিন্তু আমি বলে দিব যে আজকে এই মাসে এই রোড বন্ধ থাকবে, কোনো অসুবিধা নেই, মানুষ অল্টারনেটিভ রোড ইউজ করবে। এখন হিজিবিজি পড়ে যাচ্ছে, যানজট লেগে যাচ্ছে। টমটম একটা লাইসেন্স 5টা টমটম ইউজ করে, একটা লাইসেন্স গরিব মানুষের লাইসেন্স, ওরা লাইসেন্স নাই, অন্যজন 200 টাকায় একটা লাইসেন্স ভাড়া হয়, এটা দুঃখজনক। এক্ষেত্রে যারা আমরা নীতি নির্ধারক মহল আছি আমাদেরকে এদিকে একটু নজরদারি বাড়াতে হবে, যাতে করে ওই গরিব মানুষগুলো উপকার পায়, পাশাপাশি যাতে ডেভেলপমেন্টটা দেখা যায়। না হলে তো ট্যুরিজম এটা ডেভেলপমেন্ট, রেল যদি চালু হয়ে যায় আগামীকালকে হাজার হাজার মানুষ কক্সবাজারে ঢুকে যাবে, তখন পরিস্থিতি কি দাঁড়াবে? ওনাদেরকে তো সঠিকভাবে আমরা ওয়েলকামও জানাতে পারবো না। আর বিকেলবেলা সন্ধ্যাবেলা পর্যন্ত মানুষ ঘুরলো বিচে, তারপরে যাবে কোথায়? কক্সবাজারে যে জমিগুলো আছে হোটেল মোটেল জোনের সামনে, ওই খালি জমিগুলো পরিকল্পিত প্ল্যান করে অন্য দেশে ইভিনিং এ কিভাবে এটাকে ইউজ করে ওইটাকে সেটা করা যেতে পারে। এটাকে অন্যজনকে বরাদ্দ দিয়ে নয়, এটা সরকারের হাতে রেখে পরিকল্পিত উন্নয়ন কর্তৃপক্ষ এটা উদ্যোগ নিতে পারে। এমপি মহোদয় এক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারেন। অন্যান্য স্টেক হোল্ডার যারা আছেন তাদের সাথে কিভাবে সমন্বয়টা করা যায়, এটা যদি সমন্বিত উদ্যোগ নেওয়া যায়, আমি বিশ্বাস করি কক্সবাজার পৃথিবীর এটা দর্শনীয় স্থান হবে। লংগেস্ট বিচ, এটাকে সর্বোচ্চ ব্যবহার করা যাবে, দুনিয়ার মানুষ এখানে এসে তৃপ্ত হবে। এখানে ফরেন কারেন্সি রাষ্ট্রকে যা ইনকাম করে তার চেয়ে অনেক গুণ বেশি ইনকাম রাষ্ট্র কক্সবাজারকে ঘিরে করতে পারবে, এটা নিশ্চিত সম্ভব। এছাড়া এখানে আপনার মেরিন ড্রাইভ রোড, কলাতুলি দিয়ে যে ড্রাইভ রোড আছে, হোটেল সাইমনের সামনে মেরিন ড্রাইভটা ভেঙে গেছে দীর্ঘ বছর, অথচ বাংলাদেশ পদ্মা সেতু তৈরি করে। কক্সবাজারে প্রাইম মিনিস্টারের প্রায়োরিটি অনেক প্রকল্প আছে, অনেক মেগা প্রকল্প হচ্ছে, হোটেল সাইমনের সামনে মেরিন ড্রাইভ এই কয়েকশো গজ, এটা তৈরি হবে না কেন? এই উদ্যোগটা আমরা নিব না কেন? এক্ষেত্রে কর্তৃপক্ষ নজরদারি বাড়াতে পারে। আমি বিশ্বাস করি এই যে ময়লা আবর্জনা ডাম্পিং স্টেশন রাস্তা, বাকখালী নদী, এইটাকে পরিকল্পিত কিভাবে আমরা ইউজ করতে পারি, কিভাবে পরিকল্পিতভাবে পৌরসভাকে মেয়রকে হেল্প করতে পারি, অথবা কোঅর্ডিনেশনটাকে কিভাবে আরো একটু সমন্বিত করে কক্সবাজারকে মানুষের উপযোগী করা যায়। আমি মনে করি এখানে যারা আছে ওনাদের উদ্যোগ, পাশাপাশি অন্য যারা আছেন সবার সীমাবদ্ধতা আমাদের আছে, সেটাকে যদি আমরা মিলিয়ে নিতে পারি তাহলে এই কক্সবাজারকে বাসযোগ্য করা যাবে। অন্যদিকে আমাদের যে থ্রেড আছে সেটা হচ্ছে যে 10 থেকে 15 লক্ষ রোহিঙ্গা সম্প্রতি কক্সবাজারে অবস্থান করছে। সম্প্রতি ছাপ কমানোর জন্য প্রাইম মিনিস্টারের উদ্যোগে আপনার বাসাঞ্চলে কিছু রোহিঙ্গাকে শিফট করা শুরু হয়েছে, এটা আশাব্যঞ্জক।
এটা কক্সবাজারবাসী আমরা খুবই খুশি। আমরা বাসানচরেও কাজ শুরু করেছি, বাসানচর খুবই উপযুক্ত জায়গা, সেক্ষেত্রে রোহিঙ্গারা যাওয়া শুরু করেছে স্বাচ্ছন্দ্যে। কিন্তু 1 লক্ষ রোহিঙ্গা এনাফ নয়, আরো অনেক সরাতে হবে, কক্সবাজারে আরো অনেক চাপ কমাতে হবে। এই জন্য সকলে যদি সঠিক সহযোগিতা উদ্যোগ নেয়, আমি বিশ্বাস করি অনেক বাসযোগ্য শহর হবে কক্সবাজার। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ কলিম ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার ব্যস্ত সময় আমাদের সময় দেওয়ার জন্য। আমি যাবো বাংলাদেশ ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি তুফাইল আহমেদ ভাই কাছে। তুফাইল ভাই, এই পর্যায়ে আপনার কি পরামর্শ রয়েছে, আপনার এই পর্যটকের উন্নয়নের জন্য কি করা উচিত বলে মনে করেন আপনি? একটু সংক্ষিপ্ত করেন প্লিজ এই পর্যায়ে। ঠিক আছে, ধন্যবাদ। আমি মাননীয় সংসদ সদস্যর অত্যন্ত মূল্যবান এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য আমি এমপি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এবং চেয়ারম্যানকে। আমি শুধু দুটো কথা বলবো। একটা হলো যে মাননীয় সংসদ সদস্যের আপনি যদি পারেন আমাদেরকে সোনাদিয়াটা পর্যটন শিল্পে কাজে লাগানোর জন্য আপনার মন্ত্রণালয় থেকে, যাতে আমরা পরিবেশ ছাড়পত্র পাই সেখানে পর্যটক নেওয়ার জন্য এবং ওখানে ইকো ট্যুরিজম নির্মাণ করার জন্য, ইকো ট্যুরিজম কটেজ বা রেস্টুরেন্ট এবং পর্যটকেরা দিনে গিয়ে দিনে চলে আসবে, যারা রাত্রি যাপন করবে, একটা নির্দিষ্ট কোটা করে আমাদেরকে সোনাদিয়াটা পর্যটন শিল্প ডেভেলপমেন্টে কাজ করার জন্য আপনি একটু সুযোগ করে দিবেন। এই পরিবেশের ছাড়পত্র নিয়ে অলরেডি বেদা প্রচুর জায়গা নিয়ে নিচ্ছে, যতটুকু আছে অতটুকুর মধ্যে কিন্তু আমরা কাজ করতে পারবো সোনাদিয়াতে। এই একটা দাবি থাকলো পর্যটন শিল্প বিকাশে। আর একটা বিষয় হলো, আমরা যে কলিমুল্লাহ ভাই বলছেন যে জাপান হিরোশিমা এইতে পরিবেশের পাশাপাশি আপনার এই করতে পারতেছে, পর্যটন শিল্প বিকাশে কাজ করতে পারতেছে। আমাদের পরিবেশ মন্ত্রণালয়ের ওনারা জাপান হিরোশিমা দেখে নাই বিদায় ওনারা ওনাদের মন মতোই সিদ্ধান্ত নিচ্ছে। কক্সবাজারে 4 জন সংসদ সদস্য আছে এবং কক্সবাজারের মেয়র আছে, উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আছে, কক্সবাজারের সুশীল সমাজ আছে, সাংবাদিক আছে। কারো সাথে একটা সম্মিলিতভাবে বসি যে একটা কক্সবাজারের বিষয়ে সিদ্ধান্ত নিবে, সেটা কিন্তু আজ পর্যন্ত করে নাই এবং হয়ও নাই। যা চিঠি আসে আমরা দেখি, প্রজ্ঞাপন পাই, এভাবেই হচ্ছে। তো আমি এটা দাবি জানাবো যে মাননীয় সংসদ সদস্যের কাছে পরবর্তীতে কোনো সংসদীয় কমিটির মিটিং এ আপনি, আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনি জেলার অত্যন্ত সুযোগ্য সন্তান, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আপনার বা একজন মুক্তিযোদ্ধা, আপনার কাছে দেশপ্রেম আছে এবং ধন্যবাদ তুফাইল ভাই, ধন্যবাদ। আমাদের মাননীয় সংসদে আরেকটা প্রোগ্রাম আছে, আমাদেরকে নিয়ে এবং কক্সবাজারের স্টেক হোল্ডার পর্যটন শিল্প বিকাশে যারা কাজ করে তাদেরকে নিয়েই একটা সিদ্ধান্ত নিয়ে সেন্ট মার্টিন বিষয় নিয়ে এবং কক্সবাজারের পর্যটন শিল্প বিকাশে কাজ করা যেতে পারে বলে আমি মনে করি। আর একটা কথা বলবো যে রোহিঙ্গা পাঠান্তর গেছে, এটা আমাদের জন্য সুখকর নয়। আপনি ক্যান্সারের মতো এটাকে বিস্তৃত করছেন, আপনি যে কথা বলছেন। আমার মনে হয় সবাই কাজ করা উচিত, তার দেশের নাগরিক, তারা এখানে বহিরাগত। আমাদের মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে আশ্রয় দিয়েছে, এর অর্থ এই নয় তারা সারা জীবন এখানে থাকবে। তাদেরকে চলে যাওয়ার জন্য আপনারা যারা মানবাধিকার কর্মী আছেন, পরিবেশ কর্মী আছেন, যার দ্বারা অবস্থান থেকে শেষে শক্ত ভূমিকা রেখে কাজ করা উচিত। এবং ইন্টারন্যাশনালি যেহেতু এটা দেখা গেছে, আমাদের প্রবাসীদেরকেও কাজ করা উচিত যে রোহিঙ্গা। তুফাইল ভাই, ধন্যবাদ। আমরা আসলে রোহিঙ্গা ইস্যু নিয়ে এর আগেও আমরা আরো প্রোগ্রাম করেছিলাম। সবাই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চেয়ারম্যান মহোদয়, মাননীয় এমপি মহোদয়, দুই কলিমুল্লাহ ভাই, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা কক্সবাজার আসবেন, প্রবাসীরা ভিজিট করবেন। কক্সবাজারের মানুষ অত্যন্ত অতিথি পরায়ণ, আপনারা এসে ভিজিট করলেই বুঝতে পারবেন যে কক্সবাজারের মাটি ও মানুষ অত্যন্ত আন্তরিক। এবং ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের এমপি মধ্যে একটা প্রোগ্রাম থাকার কারণে আমরা সংক্ষিপ্ত করতে হচ্ছে। আমি যাব, আমাদের সাথে আছেন আমাদের চট্টগ্রাম কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কর্নেল অবসর ফুরকান আহমেদ ভাইয়ের কাছে। ফুরকান ভাই, একটু সংক্ষিপ্ত বলবেন যে আপনার কি পরামর্শ রয়েছে এই কক্সবাজারের উন্নয়নের ব্যাপারে, একটু সংক্ষিপ্ত বলে ভালো হয় প্লিজ। অনেক ধন্যবাদ। এই ধরনের তো অনুষ্ঠান এখন হচ্ছে, দেখবেন একদিন ইনশাআল্লাহ আমরা যেটা চাচ্ছি যে যত কথাই মিষ্টি টক ঝাল বলতেছি, একদিন আমরা কিন্তু আমাদের লক্ষ্যে ইনশাআল্লাহ পৌঁছে যাব। একদিন পৌঁছবই, এটাই আমার টার্গেট। এখন সবাইকে নিয়ে এখন আমরা আস্তে আস্তে আগাচ্ছি, হয়তো এটা আরো 5 বছর লাগবে, কিন্তু কক্সবাজার বাংলাদেশের মধ্যে যে জিনিসটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখেছেন, এখন বাস্তবে রূপান্তরিত করার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন,
এটা আমি মনে করি এটা আধুনিক পর্যটন নগরী হবে। আমরা যেটা চাচ্ছি সেটা হবে। গতকালকে নেপালের অ্যাম্বাসেডর এসেছিলেন, ওনার সাথে আমার একটা বৈঠক হয়েছে আধা ঘন্টার। উনি বলেছেন আপনার কথা শুনে কক্সবাজার দেখে আমি আমাদের সরকারকে বলবো যে কক্সবাজার পর্যন্ত নেপালের কাঠমান্ডু থেকে ঢাকা হয়ে কক্সবাজারে এখন পর্যটকরা আসবেন। আমি আশা করি ইনশাল্লাহ উনি যে কথা দিয়ে গেছেন উনি আবারও একবার আসবেন এবং সরকারের কাছে সাথে বসবেন, বিশেষ করে আমাদের পর্যটন মন্ত্রণালয়ের সাথে। যেহেতু আমাদের মাননীয় সাংসদ আছেন, ওনার নলেজে দিলাম, এটা যদি হয় তাহলে খুবই আমাদের জন্য আশাব্যঞ্জক ইনশাল্লাহ। তৃতীয়ত, পরিবেশ নিয়ে আমরা যারা কাজ করি এখানে কিছু কিছু বিষয় লেখা আছে। ইসি এরিয়া পুরা জিলঞ্জা মৌজা, আমি জানি না এটা কি ধরনের পুরা জিলঞ্জা মৌজা কিভাবে ইসি এরিয়া হয়। ওই যে তুফাইল সাহেবের মতো যে পর্যটনের যে মিটিং গুলা হচ্ছে, আমি গত 4 বছর ধরে দেখতেছি সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে, কিন্তু সিদ্ধান্ত এবং আমরা উনি যেরকম বলছেন এখন আস্তে আস্তে উনি 3 মাসের মধ্যে আসছেন, এটা একটা সুন্দর প্রস্তাব আমি মনে করি। কারণ সেন্ট মার্টিন দ্বীপে আমি 1978 সালে গেছিলাম, তারপরে 1984-তে গেছিলাম, তারপরে এখন আরো 2 বার গেলাম। সুতরাং পার্থক্য কিন্তু যেভাবে হচ্ছে আমাদের সকলের জন্য এটা কিন্তু চিন্তার বিষয়। আমরা অবশ্যই এটা ভালো চাই, কিন্তু এখন ধরেন ওখানে বিভিন্ন বাহিনী আছে। পরিবেশ মন্ত্রণালয় যে বলতেছেন, পরিবেশ মন্ত্রণালয়ের বিল্ডিংটা কি আপনারা ওখানে দেখেছেন? আমি জানি না। যদি ওটা করা যায় তাহলে অন্য বিল্ডিং করলে অসুবিধাটা কি? 103টা বিল্ডিং আছে এখানে। আমি 103টা বিল্ডিং এ এটা নোটিশ দিয়েছি প্রাথমিকভাবে, এটা 2017 সালে। তারপর থেকে বিভিন্ন সময়ে যে মিটিং গুলো হচ্ছে সেটার ধারাবাহিকতায় আমি জানি না কোন জায়গায় গিয়ে এটা ঠেকবে। এক এক সময় এক এক ধরনের সিদ্ধান্ত। ইভেন আমাদের এর আগের পরিবেশ মন্ত্রী মহোদয় ছিলেন, উনি বিরাট একটা স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী ইনস্ট্রাকশন দিয়ে গেছেন, বাস্তবে কিছুই হয়নি। এখন আবার শুরু হয়েছে, আবার দিতেছে, এভাবে চলতে থাকবে। আমি সত্যি বলতেছি যে আমরা চেষ্টা করব, মনে করি ইনশাআল্লাহ আমরা এই ধরনের একটা জায়গায় যেতে পারবো। আমি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদেরকে এই এসিওরেন্স দিচ্ছি, আমরা কক্সবাজারকে একটা আধুনিক পর্যটন নগরী করার জন্য সকলকে নিয়ে, সকলের সাথে সমন্বয় করে আমরা করতে চাই। আমাকে যে 20টা আইন নিয়ে কাজ দেওয়া হয়েছে, সেই 20টা কাজ করলেই আমরা কিন্তু এই যে দায়িত্ব টেকনাফ থেকে মানে সেন্ট মার্টিন থেকে কুতুবদিয়া পর্যন্ত আমরা এটা করতে পারবো। এখন শুধু আমরা কক্সবাজার পৌরসভার মধ্যে সীমাবদ্ধ। এরকম 4টি পৌরসভা আছে, 71টি ইউনিয়ন আছে, এগুলোর মধ্যে আমাদেরকে যেতে হবে। আমরা এখন শুধু কক্সবাজার নিয়ে ব্যস্ত। সকলকে অনেক অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার কাছে। এবং আমরা বলতে চাই যে আমরা মাননীয় বন পরিবেশ মন্ত্রী জনাব শাহাবুদ্দিন শাহ আমাদের এর আগে অনুষ্ঠানে এসেছিলেন, আমরা একটা অনুষ্ঠান করবো বিশেষ করে কক্সবাজার নিয়ে আমাদের মাননীয় মন্ত্রীকে রেখে। আমার মনে হয় এতে অনেক সমস্যার সমাধান হবে এবং সরাসরি কথা বলতে পারবেন আপনারা। আমি একটু অনুষ্ঠান শেষ করার আগে একটু বলে দিই, আগামীকালকে অনুষ্ঠান কোভিড-19 সমস্যার বিষয়ে। আমাদের অতিথি হিসেবে থাকবেন জনাব ফজলুল হোসেন বাদশাহ, এমপি রাজশাহী 2, সাধারণ সম্পাদক বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। থাকবেন বিএনপির ভাইস চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল সালাম। থাকবেন সাবিনা আক্তার তুহিন, সাবেক সংসদ সদস্য, সভাপতি, যুব মহিলা লীগ, ঢাকা মহানগর উত্তর। এছাড়া থাকবেন ডাক্তার মুকুল মুকুল, আহ্বায়ক, তেলগ্যাস খনিজ বন্দর রক্ষা দায়িত্ব কমিটি, যুক্তরাজ্য। আগামীকাল অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 9টায় এবং ইউকে সময় বিকাল 3টা থেকে আমন্ত্রণ রইল। আমি যাবো মাননীয় সংসদ সদস্যের কাছে। সংসদ সদস্য দীর্ঘক্ষণ যিনি আরেকটা প্রোগ্রাম রয়েছে তারপর আমরা সংক্ষিপ্ত করতে হচ্ছে। মাননীয় সংসদ সদস্য আসিফুল্লাহ রফিক হয়ে গেছে। রফিক, একটু আপনার সমাপনী বক্তব্য আজকে আমরা এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আসলে এই ধরনের প্রোগ্রামগুলিতে আমরা যেহেতু সরকারের একটি প্রতিনিধিত্ব করি, অন্যান্য আলোচকদের যেভাবে ওনারা বলেন অনেকটা তাদের কথার জবাব দেওয়া বা আমাদের করণীয় কি এই ধরনের বিষয় চলে আসে। বাট এই ধরনের ডিসকাশনগুলি এভাবে হওয়া উচিত যে সামগ্রিকভাবে আলোচনাটা আসা উচিত।
যে এই জায়গায় মানে সবাই যদি যার যার কন্টেস্টে আমরা আলোচনা করি তাহলে সামগ্রিক বিষয়গুলি কিন্তু ওইভাবে জনগণের কাছে মেসেজগুলি যায় না। তো তারপরে যাই হোক আমি বিষয়গুলিতে একটু যাব। যারা এই সংক্ষিপ্ত আলোচনায় যারা কথা বললেন, বিশেষ করে বলা হচ্ছে যে কক্সবাজারকে আমরা জানি যে কক্সবাজার একটি স্বাস্থ্যকর স্থান, সুতরাং এখানে একটি স্বাস্থ্য ব্যবস্থার যে ইমপ্রুভমেন্ট, একটা হাসপাতাল ইতিমধ্যে আপনারা জানেন কক্সবাজারে মাননীয় প্রধানমন্ত্রী এখানে মেডিকেল কলেজ স্থাপন করেছেন এবং মেডিকেল কলেজের সাথে 500 বেডের একটি হাসপাতাল আছে, সেটির ভিত্তিপ্রস্তর হয়েছে। ফান্ডের একটু প্রবলেমের কারণে কাজটা শুরু হচ্ছে না। আমরা আশা করছি অচিরেই সে 500 বেডের একটি হাসপাতাল এবং একটি বিশ্বমানের স্বাস্থ্যকর স্থান হিসাবে এখানে ডেডিকেটেড কিছু হাসপাতাল যদি আমরা অবশ্যই করার প্রস্তাব রাখবো, অর্থাৎ একটি পর্যটনকে শুধু পানি আর বিচ আর ঝাউ বাগানে আমরা সীমাবদ্ধ রাখবো না, সেই জায়গায় আমরা নিয়ে যেতে চাই। আমাদের ইকোনমি বেসড আমরা পর্যটন, আমাদের লবণ কিভাবে উৎপাদিত হয়, আমাদের চিংড়ির ইপিজেড আমরা ফিশ প্রসেসিং জোন গুলি আমরা এখানে করতে চাই, আমাদের পান কিভাবে উৎপাদিত হয়, পান নিয়ে যে শেফালি ঘোষের গান সেটার আমরা ব্র্যান্ডিং করতে চাই। যে এইভাবে যদি আমরা সামগ্রিকভাবে ব্র্যান্ডিং গুলি করতে পারি তাহলে পরিবেশেও এখানে ভারসাম্যটা রক্ষা হবে, আমাদের ইকোনমিক্যাল ভারসাম্যটা, টোটাল আর্থসামাজিক যে বিষয়টি রক্ষা হবে, জীব বৈচিত্র্যের যে বিষয়টা সেটিও কিন্তু এখানে রক্ষা হবে এবং সামগ্রিকভাবে সবাই যদি কাজ করি। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা এখানে আসছে, ইতিমধ্যে আমাদের শিক্ষামন্ত্রী এবং শিক্ষা উপমন্ত্রী নোবেল সাহেবের সাথে আমাদের কথা হয়েছে। কর্ণফুলী নদীর এই পারে অর্থাৎ দক্ষিণ চট্টগ্রাম কক্সবাজার সহ মিলে এখানে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নাই। চট্টগ্রামের উত্তর অংশে সেখানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনেক কিছুই আছে। আমরা দীর্ঘদিন ধরে সেই কাজটা করছি এবং আমরা প্রধানমন্ত্রীর কাছে একটা ডিউ, আমরা সকল সংসদ সদস্য বৃহত্তর দক্ষিণ চট্টগ্রাম কক্সবাজার সহ নিয়ে একটা পাবলিক ইউনিভার্সিটি। তো প্রথম দিকে সেখানে বলা হচ্ছিল যে টেকনিক্যাল বিজ্ঞান ভিত্তিক একটি কারিগরি বিশ্ববিদ্যালয় করার বিষয়টি। আমি বলেছি যে না, আমরা পাবলিক বিশ্ববিদ্যালয় করবো ইন জেনারেল, যাতে এখানে ট্যুরিজমকে রাখতে পারি, আমাদের ব্লু ইকোনমিকে আমরা রাখতে পারি, আমাদের সমস্ত সাবজেক্টগুলি কক্সবাজার কেন্দ্রিক এবং দক্ষিণ চট্টগ্রাম কেন্দ্রিক সমস্ত বিষয়, বন্দরের বিষয়গুলি, মেরিন বিষয়গুলি সব রাখতে পারি। আমরা সেই জন্য সেটির কথা বলছি। আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের কর্নেল ফুরকান শ্রদ্ধেয় মামা, উনি বলেছেন আসলে তো মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে তৃতীয়বারও এক্সটেনশন করেছেন, অর্থাৎ ওনার কাজ যে পজিটিভ ভাবে যাচ্ছে, ওনার চ্যালেঞ্জগুলি ওনাকে গ্রহণ করতেই হবে, কাউকে না কাউকে এই চ্যালেঞ্জগুলি নিতে হবে। আর ওনার প্রতিষ্ঠানটা নতুন, এই প্রতিষ্ঠান থেকে সবাইকে সাথে মেনিয়ে নেওয়ার মানসিকতাটাও তৈরি হওয়ার একটা সময় আমাদের লাগে। আমরা তো বাঙালি জাতি, আমরা সহজে সবকিছু মেনে নিই না, আবার যখন মেনে নিই এমন ভাবে গিলে ফেলি, সব তালগোল পাকিয়ে ফেলি। এটা আমাদের মধ্যে তো স্বভাবগত কিছু ইমোশনাল বিষয় আমাদের রয়েই গেছে, সেই বিষয়গুলিকে আমাদেরকে অবশ্যই ওভারকাম করতে হবে। উনি বলেছেন যে নেপালের এই যে অ্যাম্বাসেডার, আসলে তো মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন এখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার অর্থ কি, দক্ষিণ পূর্ব এশিয়ায় যাদের কাছে বিচ নাই, সেই যাদের সমুদ্র যারা দেখেনি, পাহাড় বেষ্টিত যে এলাকাগুলি, সেগুলির একটি ট্যুরিজম হাব হিসেবে এটিকে গড়ে তোলা। সেজন্যই তো এখানকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সহ আমাদের সৈয়দপুর এয়ারপোর্টকেও এখানে কিন্তু আধুনিক মানের করা হচ্ছে, শুধু কক্সবাজার বাংলাদেশের ট্যুরিজমকে প্রমোট করার জন্য, যাতে এই যে নেপাল, ভুটান, এই সমস্ত জায়গার মানুষগুলো, এইসব জায়গায় শ্রীলঙ্কা, তারা এখানে আসতে পারে। তারপরে আমাদের এই যে বলা হচ্ছে, আমাদের কলিম ভাই বললেন যে কলাতলি রাস্তাটা মিসিং লিংক, সেটি কিন্তু পরিকল্পনায় আছে। সাইমনের সামনে মিসিং লিংকটা কিভাবে আমরা পুনরুদ্ধার করতে পারি সেটার কাজগুলি এখানে হচ্ছে। আমাদের কক্সবাজারে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে, যেটি বলা হচ্ছে যে আমরা বারবার কিন্তু পৌরসভা ভিত্তিক আমাদের আলোচনাগুলি রেখে দিচ্ছি। আমরা সেন্ট মার্টিন পৌরসভা বা আমরা 7-8 কিলোমিটারের, আমাদের কিন্তু 120 কিলোমিটার টোটাল বীজ, আমার মনে হয় 1000 কিলোমিটার হবে, কুতুবদিয়া, মহেশখালী সহ সব বীজ যদি আমরা হিসাব করি, আমাদেরকে সেখানে ছড়িয়ে দিতে হবে। সেভাবে যদি আমরা ছড়িয়ে দিতে পারি, এবং সেই ছড়িয়ে দেওয়ার কাজটা আমাদের অগোচরেই তো শুরু হয়ে গেছে, যে একটা মাস্টার প্ল্যান আমরা সামনে পাবো ভালো, এবং অলরেডি গভর্নমেন্টের কানেক্টিভিটি গুলি শুরু হয়ে গেছে, আমরা বলার আগেই সেগুলির কাজ কিন্তু চলে আসছে। আমাদের ডিমান্ড এবং কাজ একই সাথে এগিয়ে যাচ্ছে। আমাদের যেভাবে ডিমান্ড তৈরি হয়েছে, ঠিক একইভাবে মাননীয় প্রধানমন্ত্রী তার আগে থেকে সেগুলি ভেবে রেখেছেন বলেই এখানে কানেক্টিভিটি গুলি দেওয়া হচ্ছে, এবং সেখানে জনগণকে সম্পৃক্ত করা, সেটি যদি আমরা করতে পারি তাহলে আমি আশা করি আমরা বাংলাদেশ হবে পৃথিবীর একটি অন্যতম, বলা হচ্ছে বাংলাদেশের ইকোনমি হবে 25তম ইকোনমি, সেই কথাগুলি তো এমনি বলা হচ্ছে না, বাংলাদেশ সেই পথে হাঁটছে বলেই বলা হচ্ছে, এবং সেটি সম্ভব হয়েছে এই মুজিব বর্ষে বঙ্গবন্ধুর তনয়া
জাতির পিতার তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকল ফ্যাক্টর গুলি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি বলেই আজকে বাংলাদেশ সেই অবস্থানে আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। তা আমি আমাদের এরকম একটি সুন্দর আয়োজনে আমাদেরকে ইনভলভ করার জন্য আর যারা যে পয়েন্টগুলি দিয়েছেন আমাদের মন্ত্রণালয় সংক্রান্ত, অবশ্যই আমি পার্লামেন্টারি কমিটির মিটিং এ সেগুলি আমাদের এখানে আমরা নিয়ে আসবো। আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক যে বৌদ্ধভূমিগুলি রয়েছে সেগুলির এই পর্যটন আকর্ষণীয় হিসেবে সেগুলিকে গড়ে তোলা, আমাদের ইকোনমি বেসড পর্যটন গড়ে তোলা, ইকো বেসড পর্যটন গড়ে তোলা, সামগ্রিকভাবে আমরা সেই বিষয়গুলি নিয়ে কাজ করছি। তো এটি বলে আমি আবারও দর্পণ প্রবাস দর্পণের আমাদের রূপক দা আপনার প্রতি অফুরন্ত কৃতজ্ঞতা, শুভেচ্ছা, ভালোবাসা। সেই বিদেশের মাটিতে থেকেও আপনি দেশকে ভালোবাসছেন বলে এই ধরনের একটি অনলাইন আলোচনার আপনি ব্যবস্থা নিয়েছেন সেজন্য, এবং আলোচক যারা এত রাতও সবারই অনেক ব্যস্ততা আছে, ব্যক্তিগত কাজ আছে, তারপরেও সবাই এখানে চমৎকার ভাবে আমরা কক্সবাজারকে ভালোবাসি, দেশকে ভালোবাসি বলেই আজকে এই আলোচনায় আমরা অংশগ্রহণ করলাম, এবং এভাবেই কক্সবাজার সামনের দিনগুলিতে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির একটি নেতৃত্ব দিবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ জানাচ্ছি আমাদের অতিথি মেলে যারা ছিলেন। এবং আজকে আমরা মনে হয় কক্সবাজার আলোচনা করলাম, আমাদের প্রবাসী অনেক মানুষ আছেন, কক্সবাজার সম্বন্ধে অনেক জানতে পেরেছেন, বিশেষ করে যে উন্নয়ন চলছে বাংলাদেশে সে উন্নয়নে আরো এগিয়ে যাবে আমরা সেই প্রত্যাশা রাখি। এবং আপনারা যারা, আমি একটু অনুরোধ করতে চাই, যারা কোভিডে জানেন আমাদের ইউকে সহ ইউরোপ ইউনিয়ন কোভিডে মানুষ মারা যাচ্ছে, আপনারা যারা বাংলাদেশে আমাদের অনুষ্ঠান করতেছেন একটু সতর্ক থাকবেন, কারণ আপনার একটা ভুলের কারণে আপনার পরিবার কাউকে হারাতে হতে পারে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক ধন্যবাদ।